ঠিক আছে। তো আমরা আজকে ইউনিট 1 যেটা আজকে আমরা শুরু করব, তোমাদেরকে সকলকে বলেছিলাম যে আমরা আমাদের অপারেটিং সিস্টেমের যে টেক্সট বুক, আমি তোমাদের টেক্সট বুক অনুযায়ী এগোচ্ছি, তাহলে সেটা তোমাদের পক্ষে অনেক বেশি সুবিধা হবে। তো যে কারণে আমি অন্য টেক্সট বুক নিয়ে দিতে পারতাম, কিন্তু যেহেতু তোমাদের কাছে যেটা আছে আমি সেই অনুযায়ী এগোচ্ছি, সেটা তোমাদের জন্য অনেক সুইটেবল হবে। তো দেখো, আমরা যদি টেক্সট বুক থেকে থাকে টেক্সট বুকটা সকলেই বার করবে এবং টেক্সট বুক অনুযায়ী আমি এগোচ্ছি। আমাদের ফার্স্ট ইউনিট, আমি একেবারে এটা কিন্তু রিভিশন ক্লাস হচ্ছে, যে কারণে আমি প্রপারলি মেন টপিকের উপরেই কিন্তু হাইলাইট করব। ওকে, তো আমাদের যে ইউনিট 1 ছিল, এই ইউনিট 1 এর মধ্যে ছিল কি কি আমি আবার একবার ক্লিয়ার করে দিই। ইউনিট 1 এর মধ্যে দেখো, এইখানে বইয়ের যে সিলেবাসে যেগুলো তোমরা হয়তো খেয়াল না করো, সেইগুলো আমি ডিসকাস করে দিই। সিলেবাসে পরিষ্কার বলাই আছে ইউনিট 1 এর সিলেবাস, যেটা আমাদের আগামীকাল যাদের এক্সাম বা আগামী ফ্রাইডে যাদের এক্সাম, প্রথমে কি আছে? ডেফিনেশন আছে, ঠিক আছে? ডেফিনেশন, বেসিক অপারেটিং সিস্টেম, বেসিক অপারেটিং সিস্টেমের ফাংশন গুলো আছে। তো আমরা ডেফিনেশন, কিসের ডেফিনেশন? অপারেটিং সিস্টেমের ডেফিনেশন পড়তে হবে, বেসিক অপারেটিং সিস্টেমের ফাংশন পড়তে হবে। তারপরে যেটা আছে টাইপ অফ অপারেটিং সিস্টেম, কার কার উপরে? এই যে ছটা অপারেটিং সিস্টেম, সেই ছটা অপারেটিং সিস্টেম কি কি? একটা হচ্ছে ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম, একটি হচ্ছে মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম, একটি হচ্ছে টাইম শেয়ারিং, মাল্টি প্রসেসিং, ডিস্ট্রিবিউটেড অ্যান্ড রিয়েল টাইম। এই হচ্ছে আমাদের ছটা অপারেটিং সিস্টেমের ভাগ। ইউনিট 1 এ আমাদের এইটুকুনি আছে। জাস্ট আমাদের অপারেটিং সিস্টেম কি জিনিস এটা একটু ভালো করে বুঝতে হবে। অপারেটিং সিস্টেমের ফাংশন মানে কি, তার কাজটা প্রপারলি বুঝতে হবে। আর অপারেটিং সিস্টেম, টাইপ অফ অপারেটিং সিস্টেম, অর্থাৎ অপারেটিং সিস্টেমের এই জায়গাটা, অপারেটিং সিস্টেমের কি তার ভাগগুলো, যে ছটা ভাগ আছে, ব্যাচ প্রসেসিং, মাল্টি প্রোগ্রামিং, টাইম শেয়ারিং, মাল্টি প্রসেসিং, ডিস্ট্রিবিউটেড, রিয়েল টাইম, এই ছটা জিনিস আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। তো আজকে আবার আমরা চলো একবার করে রিভিশন দিয়ে নিই। তো প্রথমেই দেখো, আমাদের ইন্ট্রোডাকশন কি বলেছে? ইন্ট্রোডাকশন অফ অপারেটিং সিস্টেম। তো অপারেটিং সিস্টেম সম্পর্কে আমরা একটু জেনে নিই। তো বলেছে, আমরা মেনলি আমরা সংজ্ঞাটার উপরে বেশি জোর দিচ্ছি। দেখো এখানে ডেফিনেশন দেওয়া আছে, অপারেটিং সিস্টেমের ডেফিনেশন কি বলেছে। এইবার এই যে বইয়ের ডেফিনেশন আর তোমাদের যে ডেফিনেশনটা লিখিয়েছিলাম নোটে, সেটার একটু হয়তো ডিফার করতে পারে, কিন্তু ক্রাইটেরিয়া কিন্তু একই। তোমরা যদি মনে করো এই ডেফিনেশনটাও লিখতে পারো, আমি যে নোটে যেটা লিখেছি সেই ডেফিনেশনটাও লিখতে পারো। মোরাললেস একই জিনিস, শুধু একটুখানি টার্মিনোলজি হয়তো মেবি একটু চেঞ্জেস আছে। কি আছে? বলছে যে সিস্টেম সফটওয়্যার কম্পিউটারে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রাংশগুলোকে সচল করে তাদের কার্য নিয়ন্ত্রণ, পর্যবেক্ষণ এবং তত্ত্বাবধানের করার মাধ্যমে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের চাহিদা পূরণ করে একজন ব্যবহারকারীকে তার চাহিদা অনুযায়ী ফলাফল পেতে সাহায্য করে, তাকেই বলা হয় কি? অপারেটিং সিস্টেম। তো আমরা এখান থেকে বুঝতে হবে যেটা, এই যে অপারেটিং সিস্টেম অ্যাকচুয়ালি আসলো কোথা থেকে। এই অপারেটিং সিস্টেম আসতে গেলে সেটা আমাদের একটুখানি বেসিক, যেটা আমাদের একটুখানি আমি ইন্ট্রোডাকশন ক্লাস বলে একটু বলে দিই আবার একবার করে। এই অপারেটিং সিস্টেম যদি বলি, অ্যাকচুয়ালি অপারেটিং সিস্টেমটা কি? অ্যাকচুয়ালি অপারেটিং সিস্টেমটা কি জিনিস? এটা হচ্ছে একটি সফটওয়্যার, ঠিক আছে? অপারেটিং সিস্টেম কি? অপারেটিং সিস্টেম হলো একটি সফটওয়্যার। আচ্ছা, সফটওয়্যার। এই সফটওয়্যারের সম্পর্কে ধারণা সবারই আমাদের আছে। সফটওয়্যার কি জিনিস জানি তো সকলে আমরা? সফটওয়্যার কি জিনিস বলো? হার্ডওয়্যার আর সফটওয়্যারের মধ্যে একটা বেসিক উদাহরণ কে বলবে? যে কোনো একজন। এনিওয়ান? বলো, সফটওয়্যার কাকে বলি? সফটওয়্যার আর হার্ডওয়্যারের পার্থক্যটা বলবো স্যার। হ্যাঁ, বলো বলো। ওই হার্ডওয়্যার দিয়ে কম্পিউটারকে ডেটা পাঠানো হয়, আর আচ্ছা সফটওয়্যার সেই ডেটাটাকে প্রসেস করে এরকম। আচ্ছা, প্রসেস করে, আচ্ছা খুব ভালো কথা, প্রসেস করে, একদম ঠিক। কিন্তু সফটওয়্যার যদি বলতে হয়, অ্যাকচুয়ালি সফটওয়্যারের যদি ডেফিনেশনে যদি যাই, সফটওয়্যার কাকে বলে? সফটওয়্যার হচ্ছে একাধিক প্রোগ্রাম, যা আছে না, একাধিক প্রোগ্রাম, সেই একাধিক প্রোগ্রামের সমষ্টিকে কি বলা হয়?
একটা বলা হয় সফটওয়্যার। অর্থাৎ একটা সফটওয়্যার মধ্যে মধ্যে কি আছে, একাধিক প্রোগ্রাম আছে, একাধিক প্রোগ্রাম আছে। তো আমাদের সফটওয়্যারের কাজই হচ্ছে কি, অ্যাকচুয়ালি প্রথম কাজ হচ্ছে কি, সফটওয়্যারের মেন কাজ যেটা একদম বেসিক, ইউজার, আমাদের যে আমরা যে ইউজার হই না, ইউজার, ইউজারের সঙ্গে কম্পিউটারের যে হার্ডওয়্যার আছে, হ্যাঁ, হার্ডওয়্যার আছে, এই হার্ডওয়্যার আছে, এই হার্ডওয়্যারের সঙ্গে ইউজারের কানেক্টিভিটি, এই কানেক্টিভিটি ঘটাতে সাহায্য করে কি আমাদের এই সফটওয়্যার। তো এইটা হচ্ছে সফটওয়্যারের প্রধান জিনিস। তো অ্যাকচুয়ালি যদি দেখা যায় সফটওয়্যার বেসিক্যালি কয় প্রকারের, এই সফটওয়্যারকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায়। এই সফটওয়্যারকে সাধারণত আমরা কয় ভাগে ভাগ করতে পারি, তিন ভাগে। একটাকে বলা হয় কি, একটাকে বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার, নাম শুনেছি আমরা সকলে। একটাকে বলা হয় স্যার। সিস্টেম সফটওয়্যার, আর একটাকে বলা হয়, কে বলবে, আর একটাকে বলা হয় ইউটিলিটি সফটওয়্যার। এই হচ্ছে আমাদের সফটওয়্যারের ভাগ, ভালো করে বুঝতে হবে কিন্তু। তো অ্যাপ্লিকেশন কি, অ্যাপ্লিকেশন মানে হচ্ছে, অ্যাপ্লিকেশন মানে হচ্ছে অ্যাপস, এই অ্যাপসই হচ্ছে আমাদের কি, এই অল অ্যাপস হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার কি জিনিস, সিস্টেম সফটওয়্যার হচ্ছে এমন একটা সফটওয়্যার যে সফটওয়্যার বেসিক্যালি কি করে, হার্ডওয়্যারকে মেনটেন করে, হার্ডওয়্যার, এবং ব্যবহারকারীরা যা ইনপুট দেয় সেগুলোকে কোথায় পাঠিয়ে দেয়, হার্ডওয়্যারে পৌঁছে দেয়। হার্ডওয়্যার মানে কি এখানে সিপিইউ এর কাছে। তো ভালো করে একটু যদি লক্ষ্য করো, এই যে ছবিটা দেখতে পাচ্ছ সকলে, ছবিটা সকলে বইতে আছে, ছবিটা, ছবিটা একটু বোঝার জিনিস আছে। দেখো এখানে ওপরে একদম ফার্স্ট লেয়ার, এই লেয়ারে কি আছে, কারা আছে এরা, এই লেয়ারে আছে হচ্ছে ইউজার আছে, ইউজার। ইউজার আছে, ঠিক আছে। তো ইউজার কি, ইউজার হচ্ছে হাই, হাই প্রেফারেন্স কার, ইউজারের প্রেফারেন্স সবসময় হাই। আর নিচে কি আছে, এখানে কি আছে, হার্ডওয়্যার, তাই না, হার্ডওয়্যার। এই হার্ডওয়্যার মানে কি কি, হার্ডওয়্যারের মধ্যে কারা কারা পড়ে, দেখো এই হার্ডওয়্যারের মধ্যে কে কে পড়ছে, সিপিইউ পড়ছে, র্যাম পড়ছে, আইও পড়ছে, এরা কারা, এরা, এদেরকে বলা হচ্ছে কি হার্ডওয়্যার। অর্থাৎ হার্ডওয়্যার আমরা সেই ছোটবেলায় পড়েছিলাম, কাকে বলি, হার্ডওয়্যার যাকে দেখতে পাই, ধরতে পাই, ছুতে পাই, সে একদম বাচ্চাদের ডেফিনেশন যদি বুঝতে হয়, হার্ডওয়্যার তাকেই বলা হয়। যেটা ইনভিজিবল, যেটা টাচ করা যায় না, সেটাকে আমরা হার্ডওয়্যার কখনোই বলতে পারি না। হার্ডওয়্যার মানেই কি, হার্ডওয়্যার মানেই তার ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে। আর সফটওয়্যার মানে কি, লজিক্যাল এক্সিস্টেন্স, ঠিক আছে। সফটওয়্যার কোনোদিন দেখেছো যে সফটওয়্যারকে এরকম দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে মেবি মানে কি, দেখা যাচ্ছে মানে তাকে ফিল করা যাচ্ছে, তাকে ধরা যাচ্ছে, ছোঁয়া যাচ্ছে, সেটা লজিক্যালি রান করছে। কিন্তু হার্ডওয়্যারকে আমরা ফিজিক্যালি টাচ করতে পারি, হার্ডওয়্যারকে ফিজিক্যালি আমরা ক্যারি করতে পারছি, ফিজিক্যালি তার ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে। আর সফটওয়্যারও আছে, অবশ্যই সফটওয়্যারও এক্সিস্টেন্স আছে, কিন্তু সেটা তার লজিক্যালি আছে। সেটা কি হচ্ছে, সেই হার্ডওয়্যারকে সচল করতে সাহায্য করছে কি আমাদের সফটওয়্যার। তো দেখো এইখানে যে ইউজার আছে, ইউজার কি, ইউজার হচ্ছে আমাদের টপ লেভেল, ঠিক আছে। এই ইউজার হচ্ছে আমাদের টপ লেভেলে আছে, ইউজার টপে থাকে, এই ইউজার। আর নিচে থাকে কে, এই নিচে থাকে এখানে হচ্ছে হার্ডওয়্যার। এই হার্ডওয়্যারের সঙ্গে ইউজার, এই যে হার্ডওয়্যারের সঙ্গে ইউজার, এর মধ্যে যে কানেক্টিভিটি ঘটছে, এই কানেক্টিভিটি ঘটতে, এই যে কানেক্টিভিটি হচ্ছে, ঠিক আছে, এই যে কানেক্টিভিটিটা হচ্ছে হার্ডওয়্যারের ইউজারের সঙ্গে আমাদের হার্ডওয়্যারের, এই হার্ডওয়্যারের সঙ্গে ইউজারের কানেক্টিভিটি করতে ব্যবহার করা হয় কি, সফটওয়্যার। এইবার আগেই বলেছিলাম সফটওয়্যার কয় প্রকার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার, ইউটিলিটি সফটওয়্যার। এবার অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি জিনিস সেটা একটু জেনে দিই ছোট্ট করে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার মানে যে সফটওয়্যার, যে সফটওয়্যার কি হয়, সাধারণত এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার কার কাজ করে, এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার শুধু ইউজারের কাজ করে। কার কাজ করবে, ইউজার। অর্থাৎ ইউজার যা যা কাজ করতে চাইছে সেই সমস্ত কাজ রান করবে কে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেটা আমাদের মোবাইলে অ্যাপস, আমরা অ্যাপস ইনস্টল করি। সিস্টেম সফটওয়্যার কাকে বলতে, সিস্টেম সফটওয়্যারের মধ্যে অনেক কিছু আছে। সিস্টেম সফটওয়্যার মানে হচ্ছে অপারেটিং সিস্টেম পড়ে, ঠিক আছে, বিভিন্ন কম্পিউটারের মধ্যে বিভিন্ন ড্রাইভার আছে, সমস্ত ড্রাইভার আছে, সমস্ত ড্রাইভার কার মধ্যে পড়ে, এই সিস্টেম সফটওয়্যারের মধ্যে পড়ে। এই সিস্টেম সফটওয়্যারের অনেক ভাগ আছে, তো তার মধ্যে মেজর সিস্টেম সফটওয়্যারের মধ্যে যদি মেজর পার্ট যদি আমরা বলতে পারি, সেটা আমাদের বলতে পারি অপারেটিং সিস্টেমকে। অর্থাৎ একটা অপারেটিং সিস্টেম মানে সিস্টেম সফটওয়্যারকে সাধারণত বোঝানো হয়। এই অপারেটিং সিস্টেমটা কি, তাহলে আমরা আগেও বলেছি অপারেটিং সিস্টেমটা কি, অপারেটিং সিস্টেম কি, এই যে হার্ডওয়্যার, এই হার্ডওয়্যারকে ইউজারের মধ্যে একটা কার মতো কাজ করে, একটা ব্রিজের ন্যায় কাজ করে, ব্রিজ। অর্থাৎ এই অপারেটিং সিস্টেম যদি না থাকতো তাহলে হার্ডওয়্যার কখনোই, ইউজার কখনোই হার্ডওয়্যারকে কি করতে পারতো না,
কখনোই অ্যাক্সেস করতে পারতো না। অর্থাৎ ইউজারকে হার্ডওয়্যার অ্যাক্সেস করার পারমিশন বা তার সুবিধা প্রদান করে কে? আমাদের এই সিস্টেম সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম। তো দেখো এই যে ইউজার, এবার তুমি বলতেই পারো যে স্যার ইউজার কি শুধুমাত্র কানেক্টিভিটি করে? ইউজার তো অনেক কাজ করে। যেমন দেখো এই দেখে এখানে এই যে বক্সটা, মিডিলে যে বক্সটা আছে, এখানে কি আছে? এখানে আছে হচ্ছে সফটওয়্যার। তাহলে এই সফটওয়্যারের মধ্যে দেখো এই সফটওয়্যারের কয় প্রকার সফটওয়্যার? এখানে প্রধানত দুই প্রকার সফটওয়্যারকে আলোচনা করা হয়েছে, একটা সিস্টেম সফটওয়্যার, একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো এখানে দেখো এই যে যত ইউজার আছে সমস্ত ইউজাররা কি করছে? অ্যারোটা কোথায় আছে? নিচে। অর্থাৎ ইনপুট দিচ্ছে। এবার এই ইনপুট গুলো হার্ডওয়্যারের কাছে সরাসরি যায় না, ভায়া কার হয়ে যায়? ভায়া সফটওয়্যারের হয়ে যায়। ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে, মনে করো একটা রিয়েল লাইফ এক্সাম্পল, তুমি মনে করো প্রধানমন্ত্রীর সঙ্গে বা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবে। তো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে কি তুমি কি ডিরেক্ট দেখা করতে পারবে? কখনোই না। পারবে কি? পারবে না। কারণ ডিরেক্টলি তুমি আমি কেউ কোনো সাধারণ আম জনতা গিয়ে কোনোদিন কোনো হাই অ্যাডমিনিস্ট্রেশন পোস্টের সঙ্গে দেখা করতে পারে না। তাহলে কি করতে হবে? হয়তো তার সেক্রেটারির সঙ্গে কথা বলতে হবে বা তার পার্টির লোকজনের সঙ্গে কথা বলতে হবে। তারা কি করতে পারে? তারা তোমাকে একটা লিঙ্কের মাধ্যমে, ঠিক আছে, হয়তো তোমার একটা অ্যাপয়েন্টমেন্ট করে দিতেও পারে। সেটা মেবি 6 মাসও লাগতে পারে, মেবি 3 মাসও লাগতে পারে, মেবি 1 মাসও থাকতে পারে। সেটা ডিপেন্ড করছে তুমি যার মাধ্যমে, তার যদি পার্সোনাল সেক্রেটারি পি এর কাছে তুমি যাও, তাহলে সে আরো তাড়াতাড়ি তোমার সঙ্গে কানেক্টিভিটি করে দিতে পারবে বা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে দিতে পারবে। ঠিক একই রকম আমরা ইউজাররা যখন কি চাই, আমরা অ্যাকচুয়ালি ইউজাররা চাই কিন্তু সিপিইউ কে অ্যাক্সেস করতে। কম্পিউটারে সবাই কাকে অ্যাক্সেস করতে চাই? সবাই চাই সিপিইউ কে অ্যাক্সেস করতে। কিন্তু সিপিইউ কে অ্যাক্সেস করতে পারবে কে? সিপিইউ কে একমাত্র অ্যাক্সেস করতে পারার পারমিশন আছে কার? একমাত্র পারমিশন আছে হচ্ছে আমাদের এই সিস্টেম সফটওয়্যারের। ঠিক আছে? বা অপারেটিং সিস্টেম যেটাকে আমরা বলতে পারি। তো দেখো এই যে সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এরা সব কার আন্ডারে আসছে? সবাই আসছে অপারেটিং সিস্টেমের আন্ডারে। অর্থাৎ অপারেটিং সিস্টেম সবাইকে কি করছে? কন্ট্রোল করছে। এই অপারেটিং সিস্টেম ডিসাইড করবে যে কে হার্ডওয়্যারে পৌঁছাতে পারবে। অর্থাৎ কোনো একটা ইউজার, এই যে ইউজার 1, ইউজার 2, ইউজার 3, বা মনে করো এই যে ইউজার 4, এই যে ইউজার 4, সে চলে আসলো, সে একটা রিকোয়েস্ট দিল। সেই রিকোয়েস্টটা কোথায় গিয়ে গেল? হয়তো সে অ্যাপ্লিকেশন দিয়ে যদি যায়, অ্যাপ্লিকেশনের মাধ্যম দিয়ে যাবে। সে যদি কোনো সিস্টেম দিয়ে হয়, তো সিস্টেমের রেসপেক্টে আসতে পারে। তো সেই রিকোয়েস্ট করলাম মানেই যে সব সময় যে কি হয়ে গেল, সিপিইউর কাছে চলে গেল, তা কিন্তু নয়। মাঝখানে কি আছে? ব্রিজের মতন বসে আছে। কি আছে? অপারেটিং সিস্টেম আছে। সে ডিসাইড করবে যে এই তোমার যে ইনপুট, তুমি যেটা ইনপুট দিয়েছো, সেটা সিপিইউ এ যাওয়ার, মানে সিপিইউ পর্যন্ত পৌঁছাবে কি পৌঁছাবে না, সেটা ডিসিশন কে নেবে? আমাদের এই অপারেটিং সিস্টেম। জাস্ট মিনিট, দেখি কেউ কানেক্ট, কেউ একজন অ্যাড হবে মনে হচ্ছে। ঠিক আছে, না পাওনি। ওকে, তো তাহলে দেখি ছবিটার দিকে তাহলে আবার একবার ক্লিয়ার করে দিচ্ছি। ছবিটা আমি আবার, এই ছবিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছবি। তো অ্যাকচুয়ালি আমি ছবিটা একটু পরিষ্কার করে দিই, তাহলে একবার লাস্ট একদম ফাইনালি একবার ক্লিয়ার করে দিচ্ছি। তো এই যে আমাদের এই ছবিটার মধ্যে কি বলতে চেয়েছে, ছবিটায় যেটা দেখিয়েছে যে আমাদের যে ইউজার, এই যে ইউজার লেভেল, এই যে প্রথম লেভেলটা হচ্ছে ফার্স্ট লেভেল, এটা হচ্ছে হাই লেভেল, আর নিচেরটা কি? নিচেরটা হচ্ছে লো লেভেল, অর্থাৎ হার্ডওয়্যার। এই হাই লেভেলের সঙ্গে লো লেভেলের কানেক্টিভিটি করতে সাহায্য করে কে? আমাদের এই সফটওয়্যার। এই সফটওয়্যারের কাজ কি? এই সফটওয়্যার মানে কি? এখানে সিস্টেম সফটওয়্যার আছে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে। এরা কি করে? ইউজারের কাছ থেকে যত ইনপুট আসে, সেই ইনপুট গুলোকে গ্রহণ করে। কিন্তু গ্রহণ করে সেই ডেটাগুলো কারা সিপিইউর কাছে পৌঁছাবে বা সিপিইউর কাছে কারা প্রদান করবে, সেটাকে নিয়ন্ত্রণ করছে কে? নিয়ন্ত্রণ করছে আমাদের এই অপারেটিং সিস্টেম। কেন? কারণ এই অপারেটিং সিস্টেমের বিষয়টা হচ্ছে, অপারেটিং সিস্টেমের কাছে যা ইনপুট দেবো সবই যে অপারেটিং সিস্টেম প্রসেস করবে তেমন কিন্তু নয়। মানে বিষয়টা হচ্ছে এমন নয় যে তুমি আমি যে কেউ বললাম আমার কি হয়েছে, ইচ্ছা হচ্ছে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে, কি মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করতে, বললেই কি দেবে? হয়তো নাও দিতে পারে। তো সেইটা ডিসিশন কে নেবে? সেটা হচ্ছে যেমন তাদের অ্যাডমিনিস্ট্রেশন পোস্ট বা তার নিচের সেক্রেটারি বা তাদের যে অফিস স্টাফ বা গভর্নমেন্টের বিভিন্ন প্রোটোকল আছে, তারা যা মেনটেন করবে, সেটা যদি বোঝা যায় যে তুমি তার সঙ্গে, তোমার সঙ্গে দেখা করা তার পারমিশন নেই, বা তোমার সঙ্গে দেখা করার অধিকার, বা অন্য কোনো সিকিউরিটি রিজনের কারণে তোমারটা খারিজও করে দিতে পারে।
ঠিক একই রকম অপারেটিং সিস্টেমও কি হচ্ছে, আমরা যা যা ইনপুট দিচ্ছি সব যে সিপিইউ কে সেই ইনপুট গুলো যে সিপিইউর কাছে পৌঁছাবে এমন কোনো কথা নেই। অর্থাৎ সিপিইউ এর কাছে পৌঁছানো মানে কি, এবার এটাও একটা জিনিস জেনে রাখো, এই যে সিপিইউ এর কিন্তু নিজস্ব কোনো মেমোরি নেই, ঠিক আছে? তো সিপিইউ এর মধ্যে সিপিইউ কাকে নিয়ে কাজ করে, সিপিইউ এর মেমোরি কে, সিপিইউ এর মেমোরি হচ্ছে র্যাম। অর্থাৎ সিপিইউ কিন্তু সিপিইউ এর কাজ কি শুধু প্রসেস করা, কিন্তু অরিজিনালি সেই যে ডেটাগুলো ইউজাররা যে ডেটাগুলো দিচ্ছে সেই ডেটাগুলোকে স্টোর করে কোথায়, র্যামের মধ্যে, ঠিক আছে? স্টোর করে কোথায়, র্যামের মধ্যে। তো র্যাম একটা কি মেমোরি, কে বলতে পারবে র্যাম কি মেমোরি, প্রাইমারি না সেকেন্ডারি? প্রাইমারি মেমোরি। প্রাইমারি স্যার মেমোরি, প্রাইমারি মেমোরি। একদম একদম সঠিক বলেছো, র্যাম হচ্ছে আমাদের প্রাইমারি মেমোরি। কেন প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি, আচ্ছা সেকেন্ডারি মেমোরি কোনগুলো, যে আমাদের কম্পিউটারের পেন ড্রাইভ, কম্পিউটার হার্ড ডিস্ক, কম্পিউটার এসএসডি, এগুলো হচ্ছে আমাদের সেকেন্ডারি মেমোরি। আর প্রাইমারি মেমোরি কি, প্রাইমারি মেমোরি হচ্ছে আমাদের র্যামই হচ্ছে আমাদের প্রাইমারি মেমোরি, যেটা কি রেজিস্টার দ্বারা তৈরি হয়, যে কারণে র্যাম কি সেকেন্ডারি মেমোরি থেকে অনেক ফাস্ট। তো যে কারণে সমস্ত ডেটা কোথায় এসে জমা হয়, আমাদের র্যামে এসে জমা হয়। কিন্তু বর্তমান দিনে এই র্যামেরও যে ক্ষমতা আর সিপিইউ এর যে ক্ষমতা সেটাও অনেক তারতম্য দেখা দিচ্ছে। তো যে কারণে এর মাঝখানেও কিন্তু একটা মেমোরি আছে, সেই মেমোরিটার নাম কেউ বলতে পারবে, এই যে সিপিইউ এর সঙ্গে র্যামের কানেক্টিভিটি করাই এমন একটা মেমোরির নাম, সেই মেমোরিটার নাম কি জানো কেউ, সেই মেমোরিটার নাম হচ্ছে কি মেমোরি, ক্যাশে ক্যাশে মেমোরি। মেমোরি, ক্যাশে মেমোরি, এক্স্যাক্টলি ক্যাশে মেমোরি। ক্যাশে মেমোরিটা কি, অ্যাকচুয়ালি ক্যাশে মেমোরিটা হচ্ছে এমন এক ধরনের মেমোরি যেটা র্যাম আর সিপিইউ এর মাঝখানে থাকে। কি করে, সিপিইউ যখন যে ডেটাটা চায় সেই ডেটাটা সিপিইউ এর কাছে তাড়াতাড়ি পৌঁছে দিতে সাহায্য করে আমাদের এই ক্যাশে মেমোরি। তো এই হচ্ছে আমাদের বেসিক্যালি আমাদের কি অপারেটিং সিস্টেম, ঠিক আছে? তো বেসিক্যালি আমি যদি আবার দু একটা কি পয়েন্ট যদি একটু হাইলাইট করে, দেখো অপারেটিং সিস্টেমের মূল কাজ কি, যদি বলে দেখো এখানে বলেছে যে কার্য নিয়ন্ত্রণ, কাজকে নিয়ন্ত্রণ করে, আর কি করে, আর যেটা করে সেটা বলেছে পর্যবেক্ষণ। পর্যবেক্ষণ মানে বুঝি, তাই তো, সার্ভেলেন্স করা, পর্যবেক্ষণ, সব সময় কি হচ্ছে, সব সময় দেখাশোনার কাজ করছে, যদি কোনো প্রবলেম হয় সঙ্গে সঙ্গে সেটাকে রেকটিফাই করবে। তত্ত্বাবধান করা, তত্ত্বাবধান মানে কি, সবকিছু মেনটেনেন্স করা, সবকিছু প্রপারলি এক্সিকিউট হচ্ছে কিনা সেগুলোকে দেখা। কার তত্ত্বাবধান করা হয়, কার সাহায্যে, এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যতগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যারের চাহিদা পূরণ করে, মানে কি, এবারে অ্যাপ্লিকেশন সফটওয়্যার যা যা রিকোয়েস্ট করে সেই রিকোয়েস্ট গুলোকে প্রসেস করে, তো সেই প্রসেস করাটাই এখানে বলা হচ্ছে কি অপারেটিং সিস্টেমের কাজ। অর্থাৎ এক কথায় বলতে গেলে এই যে তিনটে কি পয়েন্ট আমি হাইলাইট করেছি, কার্য নিয়ন্ত্রণ, পর্যবেক্ষণ, তত্ত্বাবধান করা, এইটাই হচ্ছে বেসিক্যালি আমাদের অপারেটিং সিস্টেমের একমাত্র কাজ। ওকে, তো এবার এখান থেকে একটুখানি জিনিস মুখস্থ রাখতে হবে, সেটা কি আমাদের অপারেটিং সিস্টেমের উদাহরণটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই অপারেটিং সিস্টেম উদাহরণ কি আছে, ডস আছে, লিনাক্স আছে, ম্যাক ওএস আছে, অ্যান্ড্রয়েড আছে, ইত্যাদি অপারেটিং সিস্টেম আছে। এছাড়া আরো কিছু অপারেটিং সিস্টেম আছে যেটা এখানে লেখা নেই, কিন্তু আমি তোমাদেরকে দেখবে লিখিয়েছিলাম। এর বাইরে কি কি আছে, এর বাইরে ডস লিখিয়েছিলাম, মনে আছে, ডস অপারেটিং সিস্টেম আছে, ঠিক আছে? তো অ্যান্ড্রয়েড আছে, ডস আছে, আছে অ্যান্ড্রয়েড, স্যার ইউনিক, ইউনিক্স আছে, হ্যাঁ একদম ইউনিক্স আছে, একদম ইউনিক্স অপারেটিং আইবিএম। সিস্টেম, আইবিএম এর আছে, একদম আইবিএম আছে। তো এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেমের আরো উদাহরণ। তো এইগুলো উদাহরণটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু অবশ্যই মুখস্থ করবে, মানে মুখস্থ করে রাখাটা খুবই দরকার, কারণ অপারেটিং সিস্টেমের এক্সাম্পল চাইতেই পারে, মানে ডেফিনেশন দিয়েছে মানেই তোমাকে সঙ্গে এক্সাম্পল লিখতেই হবে। তো এবার চলে আসি আমাদের অপারেটিং সিস্টেমের কাজ, অপারেটিং সিস্টেমের ফাংশন। ফাংশন মানে কি, অপারেটিং সিস্টেম বেসিক্যালি কি কি কাজ করে। তো দেখো যেটা আগেই বলেছিলাম, বেসিক্যালি অপারেটিং সিস্টেম কি কি কাজ করে এইগুলো আমরা একটু ছোট্ট ছোট্ট করে বলেছি। প্রথমে বলেছে প্রক্রিয়া ব্যবস্থাপনা, মানে যাকে বলা হয় কি প্রসেস ম্যানেজমেন্ট। আচ্ছা এই প্রসেস ম্যানেজমেন্টটা কি জিনিস, কেউ জানো প্রসেস ম্যানেজমেন্ট মানে কি, প্রসেস মানে কি? কোনো একটা পরিচালিত কাজকে মানে ম্যানেজ করে রাখা। এক্স্যাক্টলি, কোনো একটা পরিচালিত কাজকে ম্যানেজ করা, অর্থাৎ কি ম্যানেজ করা, প্রসেস ম্যানেজমেন্ট হচ্ছে, ধরো এই যে ইউজার, ভালো করে বোঝো, এই যে আছে ইউজার, ইউজার কি করে, একটা ইনপুট দেয়, আমরা দিই তো ইনপুট গুলো কার কাছে গিয়ে পৌঁছায়, আগেও বলেছিলাম কার মধ্যে পৌঁছায়, র্যামের মধ্যে পৌঁছায়, ঠিক আছে? র্যাম তারপরে কি করে, র্যাম কোথায় পাঠায়, সিপিইউর কাছে পাঠায়, তাই তো? এই যে র্যাম থেকে এই যে ইউজার ইনপুট দিচ্ছে, সেই ইনপুটটা র্যামের মধ্যে পৌঁছাচ্ছে, র্যাম থেকে ডিসাইড করছে অপারেটিং সিস্টেম সেটাকে কে কোন কোন প্রোগ্রাম গুলো সিপিইউর কাছে গিয়ে পৌঁছাবে। এই যে জিনিসটাকে মেনটেন করা, অর্থাৎ প্রসেস মানে হচ্ছে কি,
আমাদের এই র্যামের স্যার কাছে এটাকে পুরোটাকে সঠিকভাবে পরিচালনা করে। একদম পুরোটাকে সঠিকভাবে পরিচালনা করে। আর যদি এক্স্যাক্টলি ভাবে বলা হয়, তো এই যে আমরা বললাম না র্যাম, যদি একটু করে দাঁড়াও আর একটুখানি ক্লিয়ার করি। মনে করো এই যে র্যাম, এবার র্যাম তো একটা মেমোরি, তাই না? এবার একটা মেমোরি মানে এমন নয়, এই নয় যে এই র্যামটা আমরা, এটা যদি সিঙ্গেল অপারেটিং সিস্টেম একরকম হতো, কিন্তু এর মানে এই নয়, এই যে আমরা দেখো বর্তমান দিনে আমরা যে কোনো ফোন বলি বা যাই বলি, আমরা যখন ইউজার, আমরা কি শুধু র্যামের মধ্যে কি আমরা একটাই কাজ দিই, একটাই কাজ করি মোবাইল খুলে, বা স্মার্টফোনে যা যা কাজ করি, অনেকগুলো কাজ করি না একসঙ্গে, করি তো? ধরো এই মুহূর্তেই ধরো প্রত্যেকের কাছে মোবাইল আছে তো, প্রত্যেকের কাছে মোবাইল আছে তো এই মুহূর্তে, যারা যে আমরা এই মুহূর্তে অ্যাভেলেবেল। হ্যাঁ আমি স্যার। যদি বলি আমাদের মোবাইল এই মুহূর্তে কটা কাজ করছে, তোমার মোবাইল অনেকগুলো কাজ করছে, অনেকগুলো কাজকে প্রসেস করছে। যেমন কি কি ফার্স্ট প্রসেস করা কি, এই যে আমার ভয়েস শুনতে পাচ্ছ, এই ভয়েসটা কার সাহায্যে চলছে, একটা অ্যাপ্লিকেশনের সাহায্যে। সেই অ্যাপ্লিকেশনটার নাম কি, গুগল মিট। তাহলে গুগল মিটকে রান করাচ্ছে। এইবার এই গুগল মিটকে রান করানোর জন্য ওর অনেকগুলো ডিভাইসের প্রয়োজন পড়ছে। কি কি ডিভাইস? এক হচ্ছে এই যে ডিসপ্লে, তোমার ডিসপ্লেটাকে মেনটেন করছে। এক হচ্ছে এই যে সাউন্ড শুনছো, সাউন্ডটাকে মেনটেন করছে। দ্বিতীয় কথা হচ্ছে তুমি যখন কথা বলছো, তোমার মাইক্রোফোনটাকেও, ভয়েসটাকে নিয়ে সেটাকেও আমার কাছে মানে সবার কাছে পৌঁছে দিচ্ছে। তো এছাড়া ক্যামেরা যদি অন করো, তাহলে ক্যামেরার কাজ বেড়ে গেল। মানে যত কাজ করবে কি হচ্ছে, তার কাজ বেড়ে যাচ্ছে। অর্থাৎ এমন নয় যে এই যে র্যাম, এটাকে বলা হচ্ছে কি র্যাম। তাহলে র্যামের কাছে কি আসতে পারে, P1 একটা প্রসেস থাকতে পারে, P2 একটা প্রসেস থাকতে পারে, P3 একটা প্রসেস থাকতে পারে, P4 একটা প্রসেস থাকতে পারে, মানে একাধিক প্রসেস র্যামের মধ্যে বসে আছে। কিন্তু আমরা এটা তো জানি যে সাধারণত মাল্টি প্রসেসিং কম্পিউটার ছাড়া বাকি সমস্ত কম্পিউটারের সিপিইউ এট এ টাইমে কটা কাজ করতে পারে, এট এ টাইমে একটা কাজ। একটা প্রসেসকেই রান করাতে পারে, এট এ টাইমে একটা প্রসেসকেই রান করাতে পারে। কিন্তু দেখা যাচ্ছে এখানে P1 P2 P3 P4 এরকম 100টা প্রসেস বসে আছে, 100টা প্রসেস। তাহলে সেই 100টা প্রসেসকে বিভিন্ন অর্ডার হতে পারে, বলেছিলাম FIFO অর্ডার আছে, তারপরে LIFO অর্ডার আছে, SJF শর্টেজ জব, SJF শর্টেজ জব ফার্স্ট অর্ডার আছে, ঠিক আছে? আরো আছে, আর রাউন্ড রবিন আছে, এগুলো তো পরে বোঝাবো। রাউন্ড রবিনের এরকম সিস্টেম আছে, শুধু নামগুলো জেনে রাখো। এই যে ফার্স্ট ইন ফার্স্ট আউট, লাস্ট ইন ফার্স্ট আউট, শর্টেজ জব ফার্স্ট, মানে যার কাজ কম সে রাউন্ড রবিন। এই যে এগুলো কি, এগুলো হচ্ছে বিভিন্ন প্রসেসকে নিয়ন্ত্রণ করা, অর্থাৎ কিভাবে সেই প্রসেসগুলোকে নিয়ন্ত্রণ করবে। না হলে তো সব প্রসেস একসঙ্গে মারামারি করবে, সবাই তো বলবে আমি সিপিইউ কে অ্যাক্সেস করতে পাই, সিপিইউ কে অ্যাক্সেস করতে চাই। তাহলে কি হবে, তাহলে সেটাকে মেনটেন করার জন্য কি হচ্ছে, তাকেই বলা হচ্ছে কি প্রসেস ম্যানেজমেন্ট। দেখবে কলকাতার দিকে দেখতে গেলে, কলকাতার দিকে যদি যাও, দেখবে মেট্রোতে ওঠো বা যে কোনো, দেখবে দেখে বিশেষ করে যে কোনো মেট্রোপলিটন সিটিতে বা বড় বড় শহরে যাবে, সেখানে তো প্রচুর মানুষ। কিন্তু দেখবে অটোতে উঠছে, বাসে উঠছে, সুন্দর করে সবাই লাইন দিয়ে উঠছে। মানে আমাদের আবার এখানেও দেখবে একটা বাস আসলো কি লোকাল ট্রেন আসলো, সেই হুড়মুড়িয়ে কে আগে ঢুকতে পারে কে আগে নামতে পারে, একটা সেই ইঁদুর খেলার রেস হয়। কিন্তু বড় বড় শহরে যাবে, সেখানে প্রত্যেকটা মানুষ সুন্দরভাবে দেখা যাচ্ছে, যারা আসলো তারা আগে নেমে গেল, পরের প্যাসেঞ্জাররা পরে উঠলো, সিস্টেম্যাটিক ওয়েতে। অর্থাৎ কি, প্রত্যেকের কাজটা কি হচ্ছে, একটা সিস্টেমেটিক ওয়েতে হচ্ছে। এই সিস্টেমেটিক ওয়েটাকেই বলা হচ্ছে কি প্রসেস ম্যানেজমেন্ট। ঠিক একই রকম, অর্থাৎ প্রসেস ম্যানেজমেন্ট জাস্ট কিছুই না, ইউজার যতগুলো কাজ করছে প্রত্যেকটা কাজের রেসপেক্টে কি হয়, র্যামের কাছে একটা করে প্রসেস জেনারেট হয়, আর সেই প্রসেসগুলো সিপিইউ কে এক্সিকিউট করতে হয়। এবার এক্সিকিউট করার জন্য সিপিইউ কোন কোন মেথড অ্যাপ্লাই করছে, কোন কোন মেথড মানে কি, এই যে যতগুলো মেথড এখানে আলোচনা করেছি, এই যে যতগুলো মেথড, কোন মেথডের সাহায্যে অ্যাপ্লাই করে প্রসেসগুলোকে কাজ করতে সাহায্য করছে, তাকেই বলা হয় কি প্রসেস ম্যানেজমেন্ট। ওকে, নেক্সট পরে এসছে কি মেমোরি ম্যানেজমেন্ট। এটা একটা খুব ভাইটাল জিনিস। মেমোরি ম্যানেজমেন্ট কি জিনিস? আচ্ছা, মেমোরি ম্যানেজমেন্টের কনসেপ্ট কেউ বোঝাতে পারবে ছোট্ট করে একটুখানি শর্টেস্ট? মেমোরি ম্যানেজমেন্ট মানে কি? সমস্ত ডেটাকে এক জায়গায় মানে সঠিক অর্ডারে রাখাকে মেমোরি ম্যানেজমেন্ট বলে। আচ্ছা ঠিক আছে, কিছুটা হলো, চলো আর কেউ একজন। স্যার মানে পুরো তথ্যটাকে সংরক্ষণ করে রাখাকে বলে মানে মেমোরি ম্যানেজমেন্ট। পুরোটাকে, সবাই পুরোটাকেই রাখবে কি, এমন কি হয় যে অর্ধেক কাজ হবে মানে অর্ধেক কাজ হবে না? যে যতটা চায় সেটাকে সংরক্ষণ করে রাখাকে মেমোরি বলে। এক্স্যাক্টলি, হ্যাঁ, যদি এটা এরকম- অনেকটা ঠিক, এটা অনেকটা কাছাকাছি বলেছে। ওকে ওকে, আর কেউ? আচ্ছা, ডিফারেন্স কালি নেই, বুঝতে সুবিধা হবে।
আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, তোমাদেরকে কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে আশা করি। এরপরে মেমোরি ম্যানেজমেন্ট নিয়ে কোনো সমস্যা স্যার, থাকবে যাতে না। প্রতিটা মেমোরি যথাযথভাবে কাজ করতে পারে। যাতে যতটা মেমোরি যথাযথভাবে কাজ করতে পারে। আচ্ছা, খুব ভালো। ওকে। আচ্ছা, তো আমি ছবিটা এঁকেছি, যদিও গ্রিন কালার, তোমরা কি দেখতে পাচ্ছ ছবিটা, নাকি এই কালার চেঞ্জ করব এই জায়গাটা? স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো দেখো আমি তাহলে একটুখানি লিখছি, হ্যাঁ। ধরো এই যে এটা, এই গোটাটা হচ্ছে র্যাম, গোটাটাই হলো কি আমাদের র্যাম। তো র্যাম, এই যে র্যাম, মনে করো র্যাম, তোমাদের মোবাইলে কত জিবি র্যাম আছে? আমি ধরে নিলাম 4 জিবি র্যাম, ঠিক আছে? বেশিও থাকতে পারে, 8 জিবিও থাকতে পারে। তো 4 জিবি, এইটা মনে করো গোটা 4 জিবি র্যাম, ভালো করে বোঝো। তা তোমাদের কি মনে হয় যে আমরা যখন এই যে ইউজার যখন কোনো কাজ দিচ্ছে, এমন তো না ইউজার একটা কাজ দেয়, একই ইউজার তো একাধিক কাজ দিতে পারে, তাই না? তুমি ধরো একটা তোমার মোবাইলকে দিয়ে 100টা কাজ করাচ্ছে, কটা কাজ? 100টা কাজ দিয়েছে মোবাইলকে করতে। তাহলে 100টা কাজ মানে 100টা কি প্রসেস, পার কাজ মানে কি, এক একটা কাজ মানে কি, এক একটা প্রসেস। তোমাদেরকে আমি ফুচকালার উদাহরণ বুঝিয়েছিলাম না? সেটা পরবর্তীকালে মাল্টিটাস্কিং বা কোথাও একটা বুঝিয়েছিলাম না? তো মনে করো একজন ফুচকাওয়ালা 10 জনকে ফুচকা খাওয়াচ্ছে, তাহলে 10 জনকে ফুচকা খাওয়ানো মানে কি ওই গোটাটা কি ফুচকাওয়ালার কাছে একটা কাজ না 10টা কাজ? একজন স্যার 10টা কাজ স্যার। 10টা কাজ, এক্স্যাক্টলি। কারণ যতগুলো ইউজার, প্রত্যেকটা ইউজারের জন্য যখনই তার প্লেটে একটা করে ফুচকা দিচ্ছে, মানে এই যে কাজটা সম্পাদন করছে, তখনই কি সেটা এক একটা কাজের অনুপাতে বাড়ছে, ঠিক আছে? তো বেসিক্যালি একজন ইউজার কি করতে পারে, এই যে একজন ইউজার সে অনেকগুলো কাজ দিতে পারে। এবারে সেই অনেকগুলো কাজ কি কি হতে পারে, ধরো আর একটু রেকটিফাই করি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। মনে করো এই ইউজার 4টে কাজ দিয়েছে, ভালো করে বুঝবে, কটা কাজ? 4টে কাজ দিয়েছে। কি কি? প্রথম কাজটা দিয়েছে মনে করো 50 কিলোবাইট, 50 কেবির কাজ, প্রথম প্রসেসের কাজ, হ্যাঁ, এটা 50 কেবির কাজ। দ্বিতীয় কাজ দিয়েছে 100 কেবির কাজ। তৃতীয় কাজ দিয়েছে 500 কেবির কাজ। পরের কাজ দিয়েছে 700 কেবির কাজ। 4টে প্রসেস, কিন্তু একটা প্রসেস, দুটো প্রসেস, তিনটে প্রসেস, 4টে প্রসেস। আর এটা কি ছিল? এটা ছিল র্যাম, ঠিক আছে? এইবার এই যে র্যাম পুরো র্যামটা কত সাইজ? 4 চার্জ 4 জিবি। এইবার এই র্যাম কি করে, র্যাম কিন্তু গোটা মেমোরিটা কিন্তু 4 জিবি ফাঁকা রাখে না। র্যাম কি করে, ছোট ছোট স্লটে ভেঙে নেয়। কেন ভেঙে নেয়? ওই একই কাজ করার জন্য। কি জন্য? মেমোরিকে প্রসেস করার জন্য, মেমোরিকে প্রসেস করার জন্য। ধরো জাস্ট ইমাজিন, এই যে র্যাম কি করে ছোট ছোট পার্টে ভেঙে নিল। মনে করো এই র্যামের প্রথম এই ঘরটা হচ্ছে 100 কেবি, এর সাইজ কত? এই ঘরটার সাইজ হচ্ছে 100 কেবি, মানে এখানে 100 কেবি পর্যন্তই ডেটা ধরাতে পারবে। এই সাইজটা হচ্ছে কি 200 কেবি, ভালো করে বুঝবে। এর সাইজটা হচ্ছে 500 কেবি। এর সাইজটা মনে করো মেবি 50 কেবি, ভালো করে দেখো। আর লাস্টেরটার সাইজ হচ্ছে মনে করো 800 কেবি। পড়া যাচ্ছে? হ্যাঁ স্যার দেখতে এবার পাচ্ছি স্যার। এইবার দেখো, যখন আমাদের প্রথম কাজটা কত কেবি ছিল? প্রথম কাজটা কত 50 কেবি কেবি। ছিল? স্যার, 50 100 কেবি। 50 কেবি, তাই তো? আচ্ছা, এই 50 কেবিকে যদি এই জায়গায় যদি অ্যালোটেট করে, মানে প্রথম কাজ আসলো, তাকে কি আছে, এখানে এতগুলো কি আছে, মেমোরি অ্যালোকেশন করা আছে, এরকম আরো আছে। তাহলে এই 50 কেবিকে যদি এই মেমোরিতে, এই মেমোরিটাকে, এই ঘরটাকে যদি দিয়ে দেওয়া হয়, তাহলে আমি কি বলতে পারি এটা সঠিক মেমোরি ম্যানেজ হলো? না স্যার। কেন বলতে পারি না? স্যার ওটা স্যার 100 কেবি রাখার মতো স্যার, এটা তো 50 কেবি, তাহলে স্যার আরো হ্যাঁ, বাকিটা ফাঁকা থাকবে। তাহলে বাকি কতটা ফাঁকা থাকলো? স্যার আর 50 কেবি ফাঁকা থাকবে। 5 ফাঁকা থাকলো। এবার বিষয়টা ফাঁকা থাকলো মানে এই নয় যে 50 কেবিটা আরেকজনকে অ্যাক্সেস করতে দেবে, তা না। কিন্তু যখনই এর মধ্যে 50 কেবি ঢুকিয়ে দিল, তাহলে 50 কেবি তো জায়গা নিল, আর বাকি 50 কেবি ওয়েস্টেজ হয়ে গেল, মানে কি নষ্ট হলো, মানে কেউ আর ইউজ করতে পারলো না। বুঝতে পারলাম? তাহলে এই 50 কেবিকে প্রপারলি যদি এক্সিকিউট করতে হয়, সুইটেবল কোন ঘরে রাখলে সুবিধা হয়? 1 নাম্বার ঘর, 2 নাম্বার ঘর, 3 নাম্বার ঘর, 4 নাম্বার ঘর, না 5 নাম্বার ঘর, কোন ঘরে রাখলে প্রপারলি তার জন্য যতটা স্যার, 4 মেমোরি? নাম্বার ঘর। 4 নাম্বার স্যার ঘর, 4 নম্বর এক্স্যাক্টলি। করে তাহলে আমরা 4 নম্বর ঘরটাকে কি করলাম, প্রথম প্রসেসকে প্রবেশ করে দিলাম, তাই তো? যখন সেকেন্ড প্রসেস আসবে, তার জন্য কোন ঘরটা সুইটেবল? 1 নম্বর, 2, স্যার, 3। 1 নাম্বার। 1 নাম্বার। কেন? এর লাগছে 100, এখানে আছে কত? 100। তাহলে আমি কি এখানে যদি একে যদি এখানে এক্সিকিউট করি,
এখানে যদি রাখি তাহলে কি হলো, সঠিক হতে পারে। আচ্ছা 100 কেবিটাকে আমরা 2 নাম্বার ঘরেও রাখতে পারতাম, 3 নাম্বার ঘরেও রাখতে পারতাম, 4 নম্বর ঘরেও রাখতে পারতাম, কিন্তু রাখলে কি হচ্ছে, আমার বাড়তি মেমোরিটা কি হচ্ছে, নষ্ট হচ্ছে। আচ্ছা চলো একটা লেটস এক্সাম্পল, তুমি হোটেলে গেছো, তুমি একজন গেছো, একা গেছো, গিয়ে বলছো হোটেলে রিসেপশনে গিয়ে বলছো আমাকে একটা রুম দিন। হোটেলওয়ালা বলছে দেখুন সিঙ্গেল পার্সনের জন্য কোনো রুম নেই, 4 বেডরুম আছে, 6 বেডরুম রুম আছে। তুমি 6 বেডরুম রুম নিয়ে নিলে কি 4 বেডরুম রুম নিয়ে নিলে, তাতে কি হলো, তাতে তুমি থাকছো একজন, কিন্তু বাকি 3টে বেড অকারণে নষ্ট হচ্ছে তো। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে সেরকম, মানে কি তুমি ছিলে, তোমার দরকার ছিল একজনের, কিন্তু তুমি নিয়ে নিয়েছো 4 বেডরুম, কিন্তু তুমি পার্সন একা, তাহলে বেকার বেশি টাকা ভাড়া দিয়ে বেকার 3টে বেডরুম এক্সট্রা খালি বেডরুম নিয়ে নিয়েছো, মানে যেটা তুমি তোমার হচ্ছে কি ওই 3টে বেড ওয়েস্টেজ। এবার হোটেলওয়ালা তো এটা করতে পারবে না যে আরেকজন সিঙ্গেল আসলে তাকেও বলবো এই বেডরুমে 3টে বেড খালি আছে, তাহলে এই 3টে রুম ওর মধ্যে আরেকজনকে আননোন পার্সনকে ঢুকিয়ে দেবো, সেটা হবে? হ্যাঁ স্যার। সেটা হতে পারে না, হতে পারে না, কখনোই হতে পারে না। তুমি যখন রুম নিচ্ছ তোমার জন্য পুরো রুমটাই তোমার জন্য অ্যালোকেট হয়ে যাচ্ছে, হয়তো তুমি 4টে বেডরুমের মধ্যে একটা বেডরুমই অ্যাক্সেস করছো, 3টে বেড অকারণে নষ্ট হচ্ছে। তো এইটা যদি হতো তাহলে এটাকে প্রপারলি ম্যানেজ বলা যেত না। প্রপারলি ম্যানেজ মানে কি, যখন যার জন্য যতটা দরকার তার জন্য সেই মেমোরিটাকে অ্যাক্সেস করা, মানে অ্যালোকেট করা, অ্যালোকেশন করা, সেটাকেই বলা হচ্ছে কি প্রপার মেমোরি ম্যানেজমেন্ট। তাহলে এখানে 100 টাকা কোথায় রাখলে সুবিধা হয়, 1 নম্বরে। 500 টাকা কোথায় রাখলে সুবিধা হবে, স্যার 3 নম্বরে স্যার। 3 নম্বরে। এখানে 500 টাকে প্রবেশ করলাম। আচ্ছা 700 কেবিটাকে কোথায় রাখবো, 200 মধ্যে ঢোকাতে পারবো? 5 নাম্বার। 5 নাম্বার। তাহলে দেখো এবার তুমি বলে আমার দরকার ছিল 700, কিন্তু আমি 700 কোথাও পাচ্ছি, কোথাও না আছে স্যার। এখানে অ্যাভেলেবেল 700 নেই, কিন্তু নেই, তাহলে কি না, করব, তাহলে কি করতে পারি, তাহলে আমরা এখানে কি করতে পারি, তাহলে এবার 8। আমরা 800 এর মধ্যে প্রবেশ করলাম। তাহলে এবার তুমি বলতে পারো স্যার এটা তো 100 কেবি নষ্ট হলো, তাই না? সে তো বুঝতে পারছি নষ্ট হলো, একদমই ঠিক কথা, কিন্তু বিষয়টা হচ্ছে আমি যদি এর মধ্যে যদি অ্যালোকেশন না করি তাহলে এই 700 কেবি তো র্যামের মধ্যে প্রবেশই করতে পারবে না, তো আমাকে তো ঢোকাতে তো হবে। কিন্তু মিনিমাম কি, আমি মিনিমাম ওয়েস্টেজ দেখলাম যে ঠিক আছে মাত্র 100 কেবি নষ্ট হচ্ছে, ওকে ঠিক আছে এইটুকুনি মানে এইটুকুনিকে স্যাক্রিফাইস করাই যেতে পারে। এই যে মানে কি আলটিমেটলি মেমোরি ম্যানেজমেন্টের কনসেপ্ট তাহলে আশা করি ক্লিয়ার হয়েছে, কিছুই না, মেমোরি ম্যানেজমেন্ট জাস্ট এটাই, ইনপুট যখন এই যে মেমোরি যখন ডেটাগুলো যখন যায় তারা একটা মেমোরি নিয়ে ঢোকে, আর র্যামের মধ্যে কি আছে, র্যামের মধ্যে মেমোরি গুলো র্যামেরও একটা নির্দিষ্ট স্লট করা আছে, তো সঠিক মেমোরি সাইজের ডেটাকে সঠিক স্লটে প্রবেশ করাটাকেই বলা হচ্ছে কি মেমোরি ম্যানেজমেন্ট। বলো, কারো কোনো ডাউট থাকলে বলতে পারো যে স্যার বুঝতে পারিনি মেমোরি ম্যানেজমেন্ট মানে। অর্থাৎ আমি আবার একবার ক্লিয়ার করি, অর্থাৎ একটা ওই হোটেলে যখন একজন পার্সন যাচ্ছে, সিঙ্গেল পার্সনের জন্য সিঙ্গেল বেডরুম অ্যালোকেশন করা, 4 জন গেলে 4 জনের জন্য 4টে বেডরুমের ঘরে অ্যালোকেশন করা, 2 জন পার্সন গেলে 2 জন ঘরে অ্যালোকেশন করা, যদি এইভাবে যদি সঠিকভাবে অ্যালোকেশন করা যেতে পারে তাহলে সেটাকেই বলতে পারি কি সঠিক, তার কি হচ্ছে মানে সেখানে রুম অ্যালোকেশন, সঠিক রুম অ্যালোকেশন। একজন ব্যক্তির জন্য 4টে বেডরুম দিয়ে দিলাম, আর 4 জন ব্যক্তির জন্য 2 বেডরুম দিয়ে দিলাম, তাহলে কি হবে, দুটো বেডরুমে 4 জন ব্যক্তি মারামারি করবে, মানে বিষয়টা হচ্ছে মানে প্রপারলি তারা শুতে পারবে না, তাদের অ্যাক্সেসিবলের সমস্যা। অথচ একজন ব্যক্তির জন্য 4টে বেডরুমের ঘর দিয়ে দিলাম, সেটাও কি আছে ওয়েস্টেজ অফ। তো এই জিনিসটা যদি প্রপারলি এক্সিকিউট হয় সেটাকেই বলা হচ্ছে কি কম্পিউটার রেসপেক্টে মেমোরি ম্যানেজমেন্ট, অর্থাৎ মেমোরিকে ম্যানেজ করা যাতে মেমোরি কি না হয়, ওয়েস্টেজ না হয়, নষ্ট না হয়। আমরা খাবারে দেখো না, বিভিন্ন বিয়ে বাড়ি টিয়ে বাড়ি যখন যাই, হয়তো খাবে কেউ অল্প কিন্তু প্লেটে এক গাদা খাবার নিয়ে নিয়েছে, তাহলে মানে কি হবে, তাহলে কি ওয়েস্টেজ হচ্ছে, খাবার ওয়েস্টেজ হচ্ছে। তো তুমি যতটুকু খাবে ততটুকু নাও, তাহলে কি হবে, খাবার নষ্ট হবে না। তাহলে এখানে কি হচ্ছে, প্রপারলি ম্যানেজ করতে পারলে দেখবে প্রপারলি ম্যানেজমেন্ট মানে কি তোমার যতটুকু দরকার তুমি ততটুকুই প্লেটে নাও, তাহলে সেটাকে কি বলা হবে, খাবারটাকে তুমি প্রপারলি ম্যানেজ করলে, ঠিক আছে আমার যতটা দরকার আমি ততটা। ইন্দ্রজিৎ মনে করে আমি যদি 10টা রসগোল্লা খেতে পারবো তাহলে 10টা রসগোল্লাই নেবে, যে দেখা যাচ্ছে 10টা রসগোল্লা নিয়ে নিয়েছে প্লেটে, কিন্তু খেতে গিয়ে বলছে দুটো খেয়ে বলছে আর পাচ্ছি না, 8টা প্লেট রসগোল্লা নষ্ট করলাম, তার মানে কি হলো, সেটা কিন্তু খাবারটাকে প্রপারলি ম্যানেজ করা হলো না। তো মেমোরি ম্যানেজমেন্ট মানে হচ্ছে ইনপুট যা আসছে র্যামের মধ্যে যে মেমোরিটা আসছে সেটা যদি প্রপারলি মেমোরিতে যাতে এক্সিকিউট হয় বা অ্যালোকেশন হয় সেটাকেই বলা হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট। ক্লিয়ার, মেমোরি ম্যানেজমেন্ট ক্লিয়ার? এবারে চলে স্যার
বলো। স্যার স্যার এই জায়গা থেকে কি হচ্ছে কোনো ব্যাখ্যা দিয়ে কোশ্চেন না 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 আসবে? না, ব্যাখ্যা দিয়ে আসবে না, ব্যাখ্যা দিয়ে হ্যাঁ আসতে পারে, পরে আসবে, এখন নেই, এই মুহূর্তে আমরা ফার্স্ট ইউনিটে নেই, কিন্তু যখন থার্ড ইউনিটে ঢুকবো, এই যে দেখো আমি এত ডেসক্রাইব কেন করছি, এই যে মেমোরি ম্যানেজমেন্ট, এই যে বোঝালাম, এই মেমোরি ম্যানেজমেন্টে একটা পুরো গোটা চ্যাপ্টার আছে, এই মেমোরি ম্যানেজমেন্ট। আর আমি তোমাদেরকে বলেছিলাম না ম্যাথ আসবে অঙ্ক, এই মেমোরি ম্যানেজমেন্ট থেকে কিন্তু একটা ম্যাথ করতে আসবে, ঠিক আছে? 3 মার্কসেরও আসতে পারে, 2 মার্কসেরও আসতে পারে, 5 মার্কসেরও আসতে পারে। এই মেমোরি ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এখান থেকে কিন্তু একটা ম্যাথ আসবে, ঠিক আছে? কিসের ম্যাথ আসবে? এই মেমোরি ম্যানেজ করা, এই মেমোরিটাকে ম্যানেজ করা। এই জন্য আমি মেমোরি ম্যানেজমেন্টটাকে এতটা বেশি হাইলাইট করলাম। এই মুহূর্তে হয়তো তোমার মনে হচ্ছে যে স্যার দরকার নেই, কিন্তু পরে লাগবে, ঠিক আছে? তো আমি যে জন্য একটু ডেসক্রাইব করে দিলাম, যেহেতু আমি এটা রেকর্ডও রাখছি, ভবিষ্যতে তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে, এটা যদি রেকর্ডেড ক্লাস না হতো তাহলে আমি এত ডেসক্রাইব করতাম না। রেকর্ডেড রাখছি যে কারণে পরবর্তীকালে যার রিভিশন দরকার হবে সেই ভিডিওটা দেখে নেবে। আমি আজকে থেকে ইউটিউবে একটা চ্যানেল খুলে ভিডিওগুলো সব আপলোড করা শুরু করে দেবো, তাতে তোমাদের কাছে প্রপারলি সবকিছু থাকবে। আচ্ছা দেখো নাম্বার 3 কি বলেছে, ফাইল ম্যানেজমেন্ট। ফাইল ম্যানেজমেন্ট মানে কি? ফাইলকে নিয়ন্ত্রণ করা। ঠিক যেভাবে মেমোরিকে অ্যালোকেশন করলাম, ঠিক একই রকম কি করা, ফাইলকে অ্যালোকেশন করা। এর একটা ছোট্ট এক্সাম্পল দিই। তোমার মোবাইলে, আমাদের মোবাইল, স্মার্ট মোবাইলে দেখবে ফাইল ম্যানেজার বলে একটা জায়গা আছে, কেউ লক্ষ্য করেছো ফাইল ম্যানেজার? হ্যাঁ স্যার দেখেছি। দেখবে ফাইল ম্যানেজারে যদি ঢোকো, দেখবে এখানে ফটো, ভিডিও, অডিও, তারপরে তোমার পিডিএফ, তারপরে তোমার যদি ওয়ার্ড ফাইল, তারপরে তোমার এক্সেল ফাইল, এই সমস্ত ফাইল কি করবে, একসঙ্গে দেখাই না আলাদা আলাদা করে দেখাই? দেখবে সমস্ত ফাইলগুলো স্যার কি এগুলো করে আলাদা আলাদা। আলাদা আলাদা করে। দেখবে ফটোর জন্য আলাদা সেকশন, ভিডিওর জন্য আলাদা সেকশন, অডিওর জন্য আলাদা ফোল্ডার, পিডিএফ এর জন্য আলাদা সেকশন, ওয়ার্ডের জন্য আলাদা সেকশন, এক্সেল এর জন্য আলাদা সেকশন, অর্থাৎ ডিফারেন্ট ডিফারেন্ট ফাইল, মানে সেই ফাইলগুলোকে এক জায়গায় রাখবে। এই যে আলাদা 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 ফাইলকে আইডেন্টিফাই করা এবং তাকে সুন্দর করে সাজিয়ে রাখা, এটাকেই বলা হচ্ছে কি ফাইল ম্যানেজমেন্ট। অর্থাৎ তোমার ক্ষেত্রেও একই রকম, তোমার মোবাইলটাও যদি দেখো, তোমার মোবাইলের ক্ষেত্রে কি হয়, সমস্ত জিনিস তুমি যদি সুন্দর করে গুছিয়ে রাখতে পারো সবকিছু, তাহলে তাকেই বলা হচ্ছে কি প্রপারলি ফাইল ম্যানেজমেন্ট করা, অর্থাৎ ফাইলকে ম্যানেজ করা। নেক্সট কি বলেছে, আইও ম্যানেজমেন্ট। আইও মানে আমরা জানি, আইও মানে হচ্ছে ইনপুট আউটপুট ব্যবস্থাপনা, অর্থাৎ ইনপুট আউটপুটকেও কি করা দরকার, ব্যবস্থাপনা করা দরকার। অর্থাৎ ইনপুট আউটপুট মানে কি, ইনপুট কি জিনিস, কম্পিউটারে কিবোর্ড, যতগুলো ইনপুট ডিভাইস আছে, কিবোর্ড, মাউস, জয়স্টিক, পেন ড্রাইভ, এই পেন ড্রাইভ বলছি, আমাদের এমআইসিআর, বিভিন্ন যেসব ডিভাইস গুলো, ইনপুট আউটপুট ক্যামেরার ক্ষেত্রেও প্রযোজ্য, ক্যামেরা ইনপুট আউটপুট দুটোই কাজ করে। তো এই যে জিনিসগুলোকে, এগুলোকে মেনটেন করা, ম্যানেজ করা, এটাও কিন্তু আমাদের কি অপারেটিং সিস্টেমের খুব গুরুত্বপূর্ণ কাজ। অর্থাৎ কখন ইনপুটের দরকার হবে, এই যে ধরো তুমি যখনই কথা বলার দরকার আছে, তুমি কি করছো, মিউট বাটনে যখনই আনমিউট করছো, সঙ্গে সঙ্গে কি বলছে, তোমার ভয়েস রেকর্ড করছে না? তাহলে এটা কি হচ্ছে, এটা ইনপুট আউটপুটই কন্ট্রোল হচ্ছে কিন্তু। অর্থাৎ কি হচ্ছে, তুমি যখনই কথা বলছো তোমার মাইক্রোফোন অন হয়ে যাচ্ছে, যখনই তুমি আবার আনমিউটে ক্লিক করছো মাইক্রোফোন বন্ধ করে দিচ্ছে। তাহলে এটা কি করছে, এই ইনপুটকেই ম্যানেজ করছে। সেম প্যারালালি একই রকম আউটপুটও হতে পারে। তারপরে কি বলেছে, আরেকটা কাজ, ব্যবহারের ইন্টারফেস, ইউজার ইন্টারফেস, অর্থাৎ ব্যবহারকারী যে ইন্টারফেস চাইছে সেই ইন্টারফেস কি ব্যবহারকারীকে প্রদান করা। মনে করো তোমার স্ক্রিনে ব্লু লাইট আসছে, তুমি কি করলে, আমি ওই যে আই প্রোটেকশন মোড অন করে দিলে, তাই তো, তাহলে তোমার মোবাইল স্ক্রিন কি হয়ে যাবে, একটু রেড কালার হয়ে যাবে। তাহলে এগুলোকে মেনটেন করলো কে, অর্থাৎ তুমি যেরকম, তুমি যেমন স্ক্রিন চাইছো তেমন পাবে। তুমি হোয়াটসঅ্যাপে গিয়ে তোমার ব্যাকগ্রাউন্ড কালার কি করলে, হোয়াটসঅ্যাপের ব্যাকগ্রাউন্ড হোয়াইটও করা যেতে পারে, ডার্কও করা যেতে পারে, তুমি ডার্ক থিম নিয়ে নিলে, তাহলে কি হবে, তোমার ব্যাকগ্রাউন্ড পুরো ডার্ক থিম হয়ে যাবে। তার মানে তুমি ঠিক যেরকম ইন্টারফেস চাইবে সেই ইন্টারফেস কি করছে, অপারেটিং সিস্টেম তোমাকে প্রদান করছে। আর লাস্ট এন্ড এটা খুব গুরুত্বপূর্ণ, নিরাপত্তা এবং সিকিউরিটি এবং এন্ড প্রোটেকশন মানে কি, অপারেটিং সিস্টেমের এটা একটা খুব ভাইটাল জিনিস, থ্রেড আসে, থ্রেড, থ্রেড মানে কি, বিভিন্ন আননোন থ্রেড আসে, থ্রেড মানেই প্রসেস, ভালো করে বুঝতে হবে। তো আমরা সাধারণত কি হয়, ইউজাররা, আমরা তো ইউজাররা কি করছে, এই র্যামের কাছে, এই যে র্যামের কাছে বিভিন্ন কি করছে, রিকোয়েস্ট করছে। এই রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা আমরা বর্তমানে কি করি, আমরা বর্তমানে ইন্টারনেট অ্যাক্সেস করছি, ইন্টারনেট থেকেও বাইরের কিছু ফাইল কি হয়,
র্যামের মধ্যে প্রবেশ করে এবং সেখান থেকে কি করছে, সেখান থেকেও সে কি করতে চায়, সিপিইউ কে অ্যাক্সেস করতে চায়। তো এই সিপিইউ কে অ্যাক্সেস করতে যাতে না করতে দেয়, এই যে বাধা দেয়, এই বাধা দেওয়াটাকেই বলা হচ্ছে কি নিরাপত্তা বা সিকিউরিটি। ঠিক আছে, এই কাজটা কি করছে, এই কাজটা করছে আমাদের অপারেটিং সিস্টেম, এবং অপারেটিং সিস্টেমের নিজস্ব একটা জায়গা আছে, সেই জায়গাটাকে বলা হয় ফায়ারওয়াল। ঠিক আছে, ফায়ারওয়াল, যে বিশেষ করে এটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম আছে ফায়ারওয়াল, এটা হচ্ছে বাই ডিফল্ট কি করে, এটা হচ্ছে নিরাপত্তা দেয়। ক্লিয়ার? যেমন সোনার দোকানের সামনে কি দেখা যায়, সিকিউরিটি গার্ড দেখা যায় তো, কেন গাই, নিরাপত্তা দেয়। কিন্তু মুদিখানার দোকানের সামনে দেখা যায় সিকিউরিটি গার্ড? বলো, দেখেছো কেউ? না স্যার, দেখা যায় দেখা না। যায় না, কেন দেখা যায় না? বলো কেন দেখা যায় না? যে কোনো ওষুধের দোকান, যে কোনো দোকান, নর্মাল কোনো দোকান, স্টেশনারি দোকান, এখানে স্যার সিকিউরিটি গার্ড কারণ থাকে না। ওখানে তো অনেক দামি জিনিস কিছু নেই। এক্স্যাক্টলি, অর্থাৎ মানে কি বুঝতে হবে, তার মানে দামি জিনিস, এই যে তুমি টার্মিনোলজি ইউজ করলে, এক্স্যাক্টলি, তা আমরা সিকিউরিটি কেন দিচ্ছি, দামি জিনিসটা বলে। যদি সেই সোনার দোকান বলে কি করছি, আমি সিকিউরিটি গার্ড বসেছি। সেটা যদি লোহার দোকান হতো, যেখানে লোহা বিক্রি হয়, সেখানে সিকিউরিটি দরকার না, কারণ লোহার কোনো ভ্যালু, লোহার ভ্যালু খুব সামান্য, সোনার ভ্যালু খুব, ডায়মন্ডের সোনার ভ্যালু খুব বেশি। তাহলে যেটা ইম্পর্টেন্ট, যেটা খুব কস্টলি, সেটাকে নিরাপত্তা দেওয়া দরকার। এবার তুমি বলতে পারো স্যার কম্পিউটারে আবার কি নিরাপত্তা, কম্পিউটারে তো সোনাও নেই, ডায়মন্ডও নেই, হিরেও নেই, নেকলেসও নেই, সিলভারও নেই, তাই না? তাহলে এর আবার কি নিরাপত্তা দেবে, কাকে নিরাপত্তা দেয় এখানে, কেউ বলতে ডেটা পারবে? নিরাপত্তা স্যার। স্যার এক্স্যাক্টলি, ডেটাকে। ডেটাকে, হ্যাঁ একদম ঠিক বলেছো, আমরা বললাম সিপিইউ কে, তাই না? কিন্তু অরিজিনালি সিপিইউ কি কাজ করে, সিপিইউ তো প্রসেস করে, সিপিইউ কাকে প্রসেস করে, ডেটাকে প্রসেস করে। অর্থাৎ বাইরের যত থ্রেড আছে, এই যে বলে না সাইবার সাইবার ক্রাইম যারা করে, তারা কি করে, সিপিইউ কে অ্যাক্সেস করে, সেই সিপিইউটাকে অ্যাক্সেস করে সেখান থেকে কি করে, ডেটা চুরি করে। অর্থাৎ সিকিউরিটি আমার কাকে দিতে হবে, ডেটাকে। অর্থাৎ আমার যে ডেটা, সেই ডেটা যাতে আননোন কোনো পার্সন এসে আমার কি করতে না পারে, অ্যাক্সেস করতে না পারে। বিষয়টা হচ্ছে তোমার অ্যাকাউন্টে মনে করো আজকে ইন্দ্রজিতের ব্যাংকে অ্যাকাউন্ট আছে, এবার ইন্দ্রজিতের মতো একজন সেম টু সেম, মনে করো ইন্দ্রজিতের মতনই একদম ডুপ্লিকেট ব্যক্তি, সে গিয়ে বললো আমি অ্যাকাউন্ট থেকে টাকা তুলবো, ব্যাংকওয়ালা কি তাকে টাকা দিয়ে দেবে? বলো, কি মনে হয়? সেম টু সেম ইন্দ্রজিতের না মতন স্যার, খেলে দেবে। গেছে, কেন দেবে না? ব্যাংক কি করে বুঝবে এটা ইন্দ্রজিৎ না? বলো, কেউ স্যার বলতে পারবে? বায়োমেট্রিক থাকবে স্যার। বায়োমেট্রিক হতে পারে, ওকে। আর স্যার স্যার ফটো চোখের হতে পারে। ফিঙ্গারপ্রিন্ট হতে পারে। ওই তো বায়োমেট্রিক মানেই তো ফিঙ্গারপ্রিন্ট। আচ্ছা, আর আর আচ্ছা, আগেকার স্যার দিনে তো চোখের ছাপ। চোখের ছাপ কি ব্যাংকে নেয়? স্যার চোখের ফটো আর কি। চোখের ফটো, হ্যাঁ তুমি বলছো ঠিকই, তবে সাধারণত ব্যাংকে চোখের ফটো নেয় না। সাধারণত পুরোনো দিনে পুরোনো প্রসেসে কিভাবে টাকা উঠতে জানো? স্যার টিপসই। টিপসই, না না, টিপসই কোনোদিন টাকা উঠতো কিনা আমি জানি না। স্যার চেক টিপসই প্রসেস। চেক প্রসেস হতো শোয়ে, তোমার সিগনেচার, আগেকার দিনে কি মেলাতো, সিগনেচার মেলাতো, সিগনেচারের সঙ্গে তোমার ছবি, তোমার তোমার নিজের ফিজিক্যালি ছবি, ওরা কি করতো কম্পিউটারে যে টাকা তুলতে এসছে তার তার ছবির সঙ্গে সিস্টেমের ছবি দেখতো, আর তার সিগনেচারের সঙ্গে সেই যে ব্যক্তি তার সিগনেচার মেলাতো। এবার এই সিগনেচার কি হয়, যারা একটু ভালো ড্রয়িং জানে তারা তো সিগনেচার ডুপ্লিকেট করা মাস্টার কপি, তাই না? যে কোনো সিগনেচারটা ডুপ্লিকেট করে দিতে পারে। তো সিগনেচারটা ডুপ্লিকেট করা দেখা যাচ্ছে ভবিষ্যতে কি হচ্ছে, খুব নর্মাল হয়ে গেছে সিগনেচার ডুপ্লিকেট করা। তো তার জন্য কি এসে বায়োমেট্রিক নিয়ে আসে। অর্থাৎ দেখবে বায়োমেট্রিক বা এটিএম মেশিন, এই যে আমরা এটিএম মেশিন দিই না, এটিএম মেশিনে কি হয়, আমরা পিন কোড পাসওয়ার্ড দিই, এগুলো কেন দিয়ে হয়, এগুলো হচ্ছে প্রোটেকশন দেওয়ার জন্য, যাতে সেম ওই একই ব্যক্তি কোনো একজন ব্যক্তি, তার ওয়াইফ, তার ছেলে বা মেয়ে, সেও যাতে গিয়ে টাকা তুলতে না পারে। অর্থাৎ সে ব্যাংকের কথা হচ্ছে আমার যে ইউজার সেই একমাত্র টাকা তুলবে, তার ফ্যামিলি পার্সন, তার নিয়ার অ্যাবাউট কোনো পার্সন, তাকে আমরা সেই টাকার অ্যাক্সেসিবিলিটি দেবো না। হ্যাঁ, যদি না সেই ব্যক্তি তাকে সেই সুরক্ষিত পাসওয়ার্ড বা ওটিপি পিন সেগুলো যদি শেয়ার না করে, তাহলে এগুলো কি হচ্ছে, এইভাবে তাকে কি করছে, সিকিউরিটি দিচ্ছে। আচ্ছা, তো এইগুলো আমরা যেটা বলছিলাম, তো যেগুলো আমরা এই যে আলোচনা করলাম, এগুলো হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেমের মূল কি কাজ। তো এবার চলে আসি, দেখো
প্রসেস ম্যানেজমেন্ট একটু আগে বলেছিলাম, প্রথমেই আলোচনা করেছিলাম প্রসেস ম্যানেজমেন্ট কি। দেখো এবার প্রসেস ম্যানেজমেন্টের ভাগে চলে আসি। প্রসেস ম্যানেজমেন্ট কি জিনিস সেটা এখানে ছোট্ট করে একটু দেওয়া আছে। কি বলেছে? বলেছে কম্পিউটারে যখনই কোনো প্রোগ্রাম চালু হয় তখন কি হয়, সেটি প্রক্রিয়া বা প্রসেস হওয়ার কাজ শুরু করে। আর এই যে অপারেটিং সিস্টেমের যে কাজগুলো হলো, সেই কাজগুলোকে সঠিকভাবে কি হয়, পরিচালনা করা। অর্থাৎ প্রসেস মানেই কি, এক কথায় সহজ কথায় জিনিস হচ্ছে, প্রসেস মানেই হচ্ছে এই সমস্ত যত কি আছে, সমস্ত যত প্রোগ্রাম আছে, এই প্রোগ্রাম গুলোকে এক্সিকিউট করাটাকেই বলা হচ্ছে কি প্রসেস। ওকে, তো ভালো করে দেখো, এই প্রসেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা বলেছে কি, ফার্স্ট বলেছে প্রসেস ক্রিয়েশন। মানে কি প্রসেস ক্রিয়েশন? মানে কি প্রসেস তৈরি। প্রসেস তৈরি কখন হয়? যখনই কোনো ইউজার কোনো একটা কিছু কম্পিউটারকে ইনপুট করলো, তখনই সেটা কি হয়ে গেল, কম্পিউটারের কাছে প্রসেস হয়ে গেল। নেক্সট বলেছে কি প্রসেস শিডিউলিং। শিডিউলিং মানে কি, বিষয়টা হচ্ছে তুমি তো প্রসেস জেনারেট করে দিলে, কিন্তু সেই প্রসেসটা আগে কাজ হবে না পরে কাজ হবে, অর্থাৎ সেই লাইনে দাঁড়ানো। সেই লাইনে দাঁড়ানো মানে কখন কাজটা এক্সিকিউট হবে, সেই যে সিপিইউ দ্বারা কখন, এই যে সিপিইউ কখন সেই প্রসেসটাকে পাবে, ঠিক আছে, বা সেই কাজটাকে প্রক্রিয়াকরণ করবে, সেটাকেই বলা হচ্ছে কি প্রসেস শিডিউলিং। তারপরে বলেছে কি টার্মিনেশন। টার্মিনেশন শব্দের মানে কি জানো? টার্মিনেট মানে হচ্ছে ক্লোজ, অর্থাৎ কোনো কখন কাজটা শেষ করবে বা ব্যর্থ হতে পারে। এই যে বলেছে কাজ শেষ হলে শেষটাকে বলা হয়, বা কোনো কারণে প্রসেস চলতে চলতে মাঝপথে যদি প্রসেস বন্ধ হয়ে যায়, তো সেটাও কি আছে, সেটা হচ্ছে টার্মিনেশন। কারণ কম্পিউটারের কাছে এখন এমন আধুনিক কম্পিউটারের ক্ষেত্রে যেটা হয়, একটা প্রত্যেকটা প্রসেস শুরুর আগেই তার এন্ডিং টাইম দিয়ে দেওয়া হয়। মানে এর মানে এই নয় যে একটা প্রসেস শুরু হয়েছে আর সে আনলিমিটেড টাইম ধরে সে কাজ করতেই থাকবে, এটা কোনোদিন হবে না। কারণ নির্দিষ্ট একটা টাইম দিয়ে দেওয়া হয়েছে, টাইমের মধ্যে যদি না শেষ করতে পারে, সিস্টেম অটোমেটিকলি তাকে কি করবে, ক্লোজ করে দেবে, বসিয়ে দেবে। ঠিক আছে, মানে বিষয়টা এরকম নয় যে কেউ একজন ব্যক্তি সরকারি চাকরি পেয়ে গেল মানে সে বলবে আমি একদম আজীবনকাল, যতদিন না পর্যন্ত আমি না মরছি ততদিন আমি আমার পোস্ট ছাড়বো না। তা তো হবে না। গভর্নমেন্ট বলে দিয়েছে কি 60 বছর হয়ে যাবে তুমি বাবা বাড়ি চলে যাও, আবার নতুন যে আছে ইয়ং জেনারেশন আছে তাকে সুযোগ দাও। মানে কি আছে, নির্দিষ্ট টাইমের পরে তোমাকে টার্মিনেট করে দেওয়া হবে। ঠিক একই রকম কম্পিউটারের ক্ষেত্রে তাই। কোনো একটা প্রসেস ঢুকে গেছে আর সে বললো কি আমি বিশাল কাজ নিয়ে বসেছি, এইবার বিষয়টা এরকম নয় যে তুমি সারা জীবন ধরে কাজ করবে আর বাকিরা সব ওয়েটিং থাকবে, সেটা তো হতে পারে না। এই জন্য কি হয়, সিস্টেমের কোনো প্রসেস যখন শিডিউলিং হয়, শিডিউলিং এর সঙ্গে তার নির্দিষ্ট একটা টাইম বেঁধে দেওয়া হয়। এই টাইমের বেশি সে কি করতে পারবে না, কাজ করতে পারবে না। অর্থাৎ সেই একই রকম তোমাদের জলের লাইন দিয়ে বুঝিয়েছিলাম, কেউ একজন ব্যক্তি জল নিতে এসছে, কলে জল নিতে এসছে, কেউ 2টো বোতল নিয়ে এসছে, কেউ 4টে বোতল নিয়ে এসছে, কেউ 10টা বোতল নিয়ে এসছে, কেউ 5000 বোতল নিয়ে এসছে। এবার একজন 5000 বোতল নিয়ে এসে বল ভরেই যাচ্ছে, আর তার পেছনে কেউ 2টো বোতল, কেউ 4টে বোতল, কেউ 10টা বোতল নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু সেটা কি কখনো সম্ভব? তাহলে তো সে 5000 বোতল সে তো 10 ঘন্টা ধরে জল নেবে, বাকিরা কি বসে থাকবে? হবে না। তাহলে কি বলা হয়েছে, দেখা গেল সেখানে টাইম শিডিউলিং সেট করে দেওয়া হলো, টাইম শিডিউলিং অ্যালগরিদম, যে না প্রত্যেকে 10টার বেশি জলের বোতল নিতে পারবে না। তার মানে কি এটা কাজের শুরুতেই বলে দেওয়া হচ্ছে তুমি ম্যাক্সিমাম এর বেশি জল নিতে পারবে না এতগুলো বোতলের মধ্যে। ঠিক একই রকম প্রসেসের ক্ষেত্রেও তাই, একটা নির্দিষ্ট টাইমের জন্য তাকে স্লট ফিক্স করে দেওয়া হয়, তার বেশি সে কাজকে আর এক্সিকিউট করতে পারবে না, অটোমেটিকলি টাইম ওভার, ওখানে প্রসেসকে টার্মিনেট করে দেওয়া হয়। তো দেখো এই ছবিটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই দেখো প্রসেস ম্যানেজমেন্টের ছবি। এই ছবিটাতে একটু আমি বুঝিয়ে দিচ্ছি, ছবিটার দিকে দেখো, এই যে দেখতে পাচ্ছ সকলে, এইটাকে হচ্ছে কি স্টার্টিং ইউনিট। স্টার্ট মানে কি, এই যে ইউজার এখানে কি করছে, প্রথমে কোনো ডেটাটা এখানে কি করলো, কম্পিউটারের কাছে দিল, অর্থাৎ কম্পিউটার সিপিইউর কাছে গেল। যখন আমরা কোনো ডেটা প্রসেস শুরু করি, সেই প্রসেসটা কার কাছে যায়, রেডি স্টেটের কাছে যায়। ঠিক আছে, এই স্টেটটাকে বলা হয় কি রেডি স্টেট। অর্থাৎ রেডি স্টেট মানে এটাকে বলতে পারি একটা কি, একটা লাইন, অর্থাৎ কিউ এর মতো একটা লাইন, একটা জায়গা। সেখানে কি হচ্ছে, সেখানে গিয়ে তোমাকে কি করতে হচ্ছে, রেডি স্টেট মানে তুমি ওই যে সেই হয় না বিভিন্ন আমরা রেস যখন হয় বলি না, রেডি রেসের ক্ষেত্রে কি বলা হয়, রেস শুরুর সময় স্যার রেডি স্টেডি গো। রেডি স্টেডি গো কেন বলে? স্যার রেডি হও হ্যাঁ, আবার যাও। না রেডি হও, সেট হও, তারপরে গো মানে তারপরে এগো। ঠিক আছে, অর্থাৎ রেডি মানে কি হচ্ছে, রেডি মানে তোমাকে সেই কাজটা শুরুর আগে তোমাকে কি হচ্ছে, অ্যালার্ট করা হচ্ছে যে এইবার তুমি অ্যালার্ট মোডে চলে আসো। ঠিক একই রকম এই যে রানিং স্টেটটা দেখতে পাচ্ছ, রানিং স্টেট, এই রানিং স্টেট মানে কিন্তু সিপিইউ। রানিং স্টেট মানে কি, যে চলছে, ভালো করে বুঝবে, এ হচ্ছে রানিং, আর এ হচ্ছে ঠিক রানিং এর আগের মুহূর্তে হচ্ছে রেডি স্টেট। রেডি স্টেট মানে হচ্ছে প্রসেস কাজ করার জন্য একদম প্রিপেয়ার্ড,
এইবার সে তাকে কাজ করতে হবে, যখন কাজ করছে তখন সে কোথায় চলে গেল, রানিং মোডে চলে গেল। ঠিক আছে, আর রেডি মোড মানে কি, রেডি মোড মানে হচ্ছে সে কাজ করার জন্য কি সে রেডি, একদম রেডি, ওয়েল প্রিপেয়ার্ড, কিন্তু কাজ করতে সিপিইউ কে সে পায়নি। ঠিক একই রকম বিষয়টা হচ্ছে ওই যে একই রকম আগে বলেছিলাম, প্রত্যেকটা প্রসেস যখন এই যে রানিং মানে প্রসেসের মধ্যে সিপিইউ একবার পেয়ে গেল, এবার যদি বলি আমি সিপিইউ পেয়ে গেছি মানে কি আর আমি সিপিইউ কে ছাড়বো না, তা তো হবে না। তাহলে ওই যে বললাম একটা নির্দিষ্ট মনে করো প্রত্যেকটা প্রসেসের জন্য 10 মিলি সেকেন্ড টাইম দেওয়া হচ্ছে, 10 মিলি সেকেন্ড, 10 মিলি সেকেন্ড টাইম দেওয়া আছে, 10 মিলি সেকেন্ড কাজ হয়ে গেল কি 100 মিলি সেকেন্ড কি 1 সেকেন্ড কাজ হয়ে গেল, প্রসেস যদি এক্সিকিউট না হয় প্রসেসকে বলবে কি এবার তুমি বাবা কোথায় চলে যাও, ওয়েটিং স্টেটে চলে যাও। তোমাকে যদি বেশি টাইম নিয়ে নাই তাকে কোথায় পাঠিয়ে দেবে, ওয়েটিং স্টেটে পাঠিয়ে দেবে, বলবে কি ওয়েটিং থেকে আবার তুমি কোথায় যাও, আবার রেডি স্টেটে যাও, আবার লাইন দাও। মানে বিষয়টা হচ্ছে এরকম, দেখেছো না বিভিন্ন লাইনের ক্ষেত্রে ওই যে সেই একই রকম বোঝালাম, জলের কল, এই সেই জলের কল, সেই জলের কলে এই যে একজন এই যে অনেকে কি আছে, এই যে এতজন ইউজার সবাই দাঁড়িয়ে আছে, সবাই জল নেবে বলে, এ 10টা বোতল, এ 20টা বোতল, এ একটা বোতল। এখন এখানে বলা আছে কি একটা টাইমে এই কলটাকে কজন অ্যাক্সেস করতে পারবে, এই কলটাকে একসঙ্গে 5টার বেশি বোতলে জল ভরতে পারবে না। তা প্রথম ব্যক্তি যখন আসলো কলটাকে অ্যাক্সেস করছে, সে কি তার 10টা বোতলের মধ্যে কটা বোতল ভরতে পারবে, স্যার 5টা পারবে। 5টা পারবে। আচ্ছা 5টা হয়ে গেলে তখন কি করবে, সে আবার হয়ে গেলে ব্যাক করে আবার কি আসবে, আবার এখানে চলে আসবে না। সেকেন্ড ব্যক্তি যখন এই সেকেন্ড ব্যক্তি যখন সিপিইউ কে মানে কলটাকে অ্যাক্সেস করছে, তার 20টার মধ্যে কটা জল ভরলো, 5টা পারবে। 5টা ভরলো, 15টা কাজ বাকি, সে আবার কি করবে, আবার সে কি আবার কি চাই আবার স্ক্রিনটা, সে আবার কি করবে, সে আবার কি এখানে পেছনে কি আবার লাইন দেবে। ঠিক একই রকম প্রথম ব্যক্তি সে যখন তার একটা বোতল সে নেবে কাজ করবে, কাজ শেষ, ফিনিশ, চলে যাবে। তার মানে কি হচ্ছে, কাজ যার বেশি থেকে যাচ্ছে তখন কি হচ্ছে, সবসময় রানিং স্টেটে পেয়ে যাওয়া মানেই কোনো প্রসেস রানিং স্টেট মানে সিপিইউ কে পেয়ে যাওয়া মানেই যে তার কাজ ফিনিশ হয়েছে তা না। যদি কাজ ফিনিশ না হয় তাকে আবার কোথায় যেতে হবে, আবার ওয়েটিং স্টেটে যেতে হবে, ওয়েটিং স্টেট থেকে আবার রেডি স্টেটে যেতে হবে, রেডি স্টেট থেকে আবার রানিং স্টেট, আর রানিং স্টেট থেকে টার্মিনেশন স্টেট মানে কি, যে যার কাজ ফিনিশ মানে যার কাজ কমপ্লিট, তখন কি হবে এখান থেকে সে টার্মিনেট হয়ে বেরিয়ে আসবে, মানে তার কাজ কমপ্লিট, সে বেরিয়ে যাবে। এই ছবিটা কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো। আবার বলছি স্টার্ট মানে হচ্ছে যখন প্রসেস কম্পিউটারের র্যাম কে যখন পাচ্ছে, র্যামের মধ্যে যখন ঢুকছে তখন সেটা হচ্ছে রেডি স্টেট। রেডি স্টেট মানে র্যাম মানে কি, র্যাম এই রেডি মানে হচ্ছে র্যাম কে পেয়ে গেল, ঠিক আছে, র্যাম কে পেয়ে গেছে এবং র্যামের কি অ্যাক্টিভ ভার্সন পেয়ে গেছে, অর্থাৎ কাজ সিপিইউ কে পাওয়ার আগের মুহূর্ত। এখান থেকে কি হলো, রেডি স্টেট মানে হচ্ছে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। এবার রানিং স্টেট মানে কি, রেডি থেকে ডিরেক্টলি ঢুকে গেল রানিং স্টেট, মানে সে সিপিইউ কে পেয়ে গেল, এবার সিপিইউ কে দিয়ে তার কাজটা সম্পাদন করছে। সম্পাদন যদি সঙ্গে সঙ্গে যদি হয়ে যায় তাহলে সেখান থেকে সে টার্মিনেট হয়ে বেরিয়ে যাবে, আর যদি কাজটা বড় হয় শেষ না করতে পারে তাহলে আবার তাকে ওয়েটিং এ গিয়ে আবার রেডি স্টেটে আবার লাইন দাঁড়িয়ে আবার তাকে কাজটাকে কি করতে হবে, সম্পাদন করতে হবে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আরো আরো এক্সাম ভালো করে বোঝাতে গেলে, যদি মনে করো একটা বিয়ে বাড়ি গিয়েছো, ফুচকা খাওয়াচ্ছে, বিয়ে বাড়ি কি বলেছে, ফুচকা রুলস হচ্ছে একবারে লাইন একবারে দাঁড়ালে, বিয়ে বাড়িতে পয়সা দিয়ে খেতে হয় না ফুচকা, ফ্রি ফুচকা, ওই জন্য বিয়ে বাড়ির কি ফুচকাওয়ালা কি রুলস করেছে, 10টার বেশি ফুচকা দেওয়া হবে না। তাহলে তুমি লাইনে দাঁড়িয়ে পড়লো, 10টা ফুচকা খেলে, এবার কারোর মনে হলো যে অঙ্কিতার মনে হচ্ছে 50টা ফুচকা খাবো, তাহলে অঙ্কিতাকে কতবার লাইনে দাঁড়াতে হবে, স্যার 5বার। বলো 5বার, ঠিক করে বলো, 5বার না 4বার? ও প্রথমে একবার কি মানে এমনি ওইটা ধরা হবে না তাই তো? তুমি বলো লাইনে ধরা হবে কি হবে না? প্রায় 4বার হবে, কারণ প্রথমে তো একবার হয়েই যাচ্ছে। প্রথমে একবার হয়ে যাচ্ছে, কিন্তু এটাও নয় যে ও যখন গেল মানেই যে সবসময়, এই দেখো বিষয়টা হচ্ছে তুমি যখন স্টার্ট করলে এর মানে এই নয় যে স্টার্টিং করলে মানেই তুমি সঙ্গে সঙ্গে সিপিইউ কে পেয়ে যাচ্ছ, নাও তো হতে পারে, তোমাকে প্রথমে গিয়েও তো লাইন দাঁড়াতেই হতে পারে। হ্যাঁ স্যার, লাইনে তো দাঁড়াতে হতেই পারে, এটার তো কোনো চান্সই নেই যে তুমি ফ্রি নর্মাল ভাবে সেটাই, খেয়ে চলে তাহলে যাচ্ছ। 50টা ফুচকা খেতে গেলে পার 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 লাইনে 10টা করে যদি খেতে হয় তাকে 5বারই দাঁড়াতে হবে, ঠিক আছে, 5বারই দাঁড়াতে হবে। 5বারই দাঁড়াতে হবে। 5টা রাউন্ডে সে কি করতে পারলো, 5টা রাউন্ডে সে তার কাজটাকে কমপ্লিট করতে 50টা পারলো। ফুচকা খাবে। তাহলে যদি বলি ওয়েটিং স্টেটে তাকে কবার যেতে হবে বলো তো,
এই 50টা স্যার ফুচকা খাওয়ার 4 বার। জন্য? স্যার 4 বার। বাকিরা তাকে ওয়েটিং স্টেটে কবার যেতে হবে? স্যার স্টেট। 4 বার। 4 বার। ভেরি গুড, ভেরি গুড। রেডি স্টেটে সে কবার যাবে? 5 বার, ঠিক আছে? কারণ প্রথমে যখন যাচ্ছে তখন রেডি স্টেটে, কিন্তু রানিং স্টেট থেকে কি, রানিং স্টেট থেকে বারবার তাকে ওয়েটিং স্টেটে কখন পাঠাবে? যখন 10টা হয়ে গেল, 10টা হয়ে গেল বললো বাবা এবার তুমি যাও, নেক্সট জনকে লাইন সুযোগ দাও। তাহলে কি হচ্ছে? আবার ওয়েটিং এ গেল, আবার ওয়েটিং থেকে লাইনে এসে আবার 10টা ফুচকা খেয়ে আবার ওয়েটিং, আবার 10টা খেয়েছে আবার ওয়েটিং। তাহলে কি হচ্ছে? 50টা ফুচকা খাওয়ার জন্য তাকে 4 বার ওয়েটিং এ 4 বার লাইন দিতে হবে, মানে 4 বার ওয়েটিং স্টেটে আসতে হবে। কিন্তু রেডি স্টেটে কবার আসবে? 5 বার আসবে। তাহলে সে 50টা ফুচকা খেয়ে কমপ্লিট করে বেরোতে পারবে। কনসেপ্ট ক্লিয়ার? ক্লিয়ার না ক্লিয়ার না বলো? স্যার ক্লিয়ার। আচ্ছা, নেক্সট এবার দেখো মেমোরি ম্যানেজমেন্ট কি জিনিস। মেমোরি ম্যানেজমেন্ট কিছুই নয়, মেমোরি ম্যানেজমেন্ট আমি ক্লিয়ার করে দিচ্ছি, আশা করি মেমোরি ম্যানেজমেন্টের কোনো সমস্যা থাকার কথা না। দেখো এই যে সেই জায়গাটা, এই মেমোরি যেটা তোমাদেরকে আরো ডিপলি ভাবে বুঝিয়েছি, এখানে অতটাও ভালো বলেনি। এই যে মেন মেমোরি, সেকেন্ডারি মেমোরি, ঠিক আছে? এই সেকেন্ডারি মেমোরি থেকে কি হয়? প্রসেস, প্রসেস কি হয়? ইউজার কখনো প্রাইমারি থেকে সেকেন্ডারি, সেকেন্ডারি থেকে প্রাইমারি, এই যে যাওয়ার ভাইস ভার্সা, এটাকে বলা হচ্ছে কি মেমোরি ম্যানেজমেন্ট। কিন্তু আরো প্রপারলি যদি দেখা যায়, এই যে মেন মেমোরি, অ্যাকচুয়ালি মেন মেমোরিটাকে আরো পরে আমি বোঝাবো, এখানে তো বইতে বলেনি। মেন মেমোরিকে কি করে? এরকম ছোট ছোট পার্টিশনে ভেঙে দেওয়া হয়। এই যে প্রপারলি যে প্রসেসটা তার জন্য সুইটেবল প্রসেসে প্রবেশ করানোটাকেই বলা হচ্ছে কি মেন মেমোরি, ঠিক আছে? এর মধ্যে অনেকগুলো কাজ পড়ে, যেগুলো মেমোরি ম্যানেজমেন্টের মধ্যে পড়ে হচ্ছে কি কি, প্রথম হচ্ছে কি অ্যাড্রেস ম্যানেজমেন্ট, অ্যাড্রেসকে কন্ট্রোল করা, মেমোরিকে সুরক্ষা প্রদান করা, ডিস্ক অ্যালোকেশন, ওই যেটা বলছিলাম ডিস্ককে অ্যালোকেশন করা, মানে কোন জায়গাটায় প্রবেশ করবে সেটাকে সঠিকভাবে প্রবেশ করানো, ফাইল সিস্টেম ম্যানেজ করা, অর্থাৎ প্রত্যেকটা ফাইল এর জন্য যার যতটুকু দরকার তাকে প্রপারলি সেখানে রাখা। ডিস্ক শিডিউলিং, শিডিউলিং মানে কে আগে ঢুকবে, কে পরে ঢুকবে, কে রিড করবে, কে রাইট করবে, সেগুলোকে ডিসাইড করা। নেক্সট হচ্ছে কি ব্যাকআপ বা পুনরুদ্ধার। ব্যাকআপ মানে কি? কোনো ডেটাকে কোথায় করা, হচ্ছে তোমার ফিউচারের জন্য কি করা, কোথাও স্টোর করে রাখা, যেমন আমরা গুগল ড্রাইভে করে রাখি। পুনরুদ্ধার মানে কি? যখন আমরা সেই ডেটাকে আবার পুনরায় রিস্টোর করি, সেটাকে বলা হচ্ছে পুনরুদ্ধার। এই কাজগুলো করা যেতে পারে। এইগুলোই হচ্ছে কার কাজ? এগুলোই হলো আমাদের মেমোরি ম্যানেজমেন্টের কাজ। অর্থাৎ একদম সেম জিনিস, আর একটা দুটো জিনিস মিস হয়ে গেছে, মেমোরি অ্যালোকেশন, মেমোরি ডি অ্যালোকেশন, এই দুটো জিনিস। এই মেমোরি অ্যালোকেশন মানে কি? মেমোরি অ্যালোকেশন মানে হচ্ছে যখন মেমোরি আমি তোমার জন্য কি করলাম, অ্যালোকেট করলাম, তোমার জন্য বলে দিলাম যে চলো তুমি 102 নাম্বার রুমে, কি হলো, তুমি 102 নাম্বার, তুমি হোটেলে গেছো, রুম নিয়েছো, 102 নাম্বার ঘর তোমার জন্য অ্যালোকেট করে দেওয়া আছে। কিন্তু বলেছে কি, দেখুন ম্যাডাম কি স্যার, আগামীকাল সকাল 9টার মধ্যে কিন্তু ডিপার্চার, মানে আপনাকে রুম ছাড়তে হবে। ওই যে তোমাকে মেমোরি অ্যালোকেট করা হয়েছে, কিন্তু টাইম যখন শেষ হয়ে যাচ্ছে, তোমাকে কি বলবে হোটেল? বলবে দেখুন ম্যাডাম আপনার টাইম শেষ, এবার আপনি রুম ক্লিয়ার করুন, রুম ছাড়ুন। এই রুম ক্লিয়ার করা মানে কি? এইটাকে বলেছে ডিঅ্যালোকেট করা। অর্থাৎ প্রত্যেকটা মেমোরি যখন ঢুকছে, মেমোরি ঢোকার পরে কি হচ্ছে, সে মেমোরি ইউজ করলো, ইউজ করা হয়ে গেলে কি হলো, কমপ্লিট হয়ে গেলে কি হবে, তাকে বলতে হবে কি, এবার তুমি মেমোরি ফাঁকা করো, সেকেন্ড জন কি করবে, মেমোরিকে অ্যাক্সেস করবে। ঠিক একই রকম, যেটা উদাহরণ, বাস্তব উদাহরণ বলি, বিয়ে বাড়ি, বিয়ে বাড়ি দেখবে প্রচুর ভিড় হয়ে গেলে কি হয়, খাওয়ার জায়গায় দেখো না, একজন খাচ্ছে আরেকজন পেছনে গিয়ে কি করে, লাইন লাগিয়ে দিচ্ছে, হয়তো এটা বাস্তব উদাহরণ, হয়তো বলো দেখেছো কোনোদিন বিয়ে বাড়ি বা পুজোর সময় হ্যাঁ স্যার হয়। হয়তো? কেন? আচ্ছা কেন হয়? মানে বিষয়টা হচ্ছে যে খাচ্ছে আর পেছনে গিয়ে একজন লাইনে দাঁড়িয়ে দিয়ে পড়ছে, তার মানে কি বোঝাতে চাইছে সে? সে বলতে চাইছে বাবা তুমি তাড়াতাড়ি খেয়ে উঠে পড়ো, আমি যাতে বসতে পারি। সে হয়তো মুখে বলছে না, কিন্তু মিনিং কি বোঝায়, যে তুমি তোমার হয়ে গেলে আমি বসবো। তাহলে এইটাকে যখন সে ফার্স্টে যখন বসেছে, তখন সেটাকে বলা হচ্ছে অ্যালোকেশন, আর সে যখন ছেড়ে দিল সেটাকে বলা হচ্ছে কি ডি অ্যালোকেশন। তাহলে একটা মেমোরি অ্যালোকেটেড যতটা দরকার, ডি অ্যালোকেটেড তেমনই দরকার। তোমার মোবাইলে মনে করো, তোমার মোবাইলে তোমার মেমোরিতে একটা 2 GB সিনেমা আছে, তুমি যখন ডাউনলোড করলে তখন কি হলো, মেমোরিটা তোমার মোবাইলে সেভ হলো, সেটা হচ্ছে অ্যালোকেট হওয়া। কিন্তু তুমি যখন মোবাইলটা দেখা হয়ে গেল, মুভিটা দেখার পরে তুমি ডিলিট করলে, ডিলিট করা মানে কি, ফাইলটা কি হয়ে গেল, রিমুভ হয়ে গেল, তাই তো? ফাইলটা রিমুভ হয়ে গেল তো। ফাইলটা রিমুভ হওয়া মানে কি,
ফাইলটা রিমুভ হওয়া মানে কি বলো? স্যার ডিঅ্যালোকেট। ডিঅ্যালোকেশন হওয়া, ঠিক আছে? এইটাকেই বলা হচ্ছে কি অ্যালোকেশন আর ডিঅ্যালোকেশন। নেক্সট, তারপরে বলছে ফাইল ম্যানেজমেন্ট। এই ফাইল ম্যানেজমেন্ট কিছুই না, জাস্ট দেখো ফাইল ম্যানেজমেন্টটা খুব না বেশি গুরুত্ব না, জাস্ট এইটুকুনি মাথায় রাখবে ফাইল ম্যানেজমেন্ট কিছুই না, একটা কি করা, যে আমাদের কম্পিউটার যে ডেটাকে কি হচ্ছে সংরক্ষণ, সংগঠন এবং পুনরুদ্ধার এবং নিরাপদ করা। এই ফাইলের বেসিক কি, ফাইল মানেই ডেটাকে কি করা, সংরক্ষণ করা, তাকে স্টোর করা। সংগঠন মানে কি প্রপারলি সংগঠন করা, মানে যে ক্যাটাগরির ফাইল সেই ক্যাটাগরির ফাইল এক জায়গাতেই রাখা। এটার উদাহরণ হচ্ছে শপিং মল, দেখবে শপিং মলে গিয়ে দেখবে শ্যাম্পু রাখা আছে, সমস্ত কোম্পানির শ্যাম্পু এক জায়গায় রাখা আছে। তুমি দেখবে বিস্কুট, সমস্ত কোম্পানির বিস্কুট এক জায়গায় রাখা আছে, সমস্ত কোম্পানির আর কি বলে ওটাকে, এনি কাইন্ড অফ প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্ট দেখবে সেই ক্যাটাগরির সমস্ত কোম্পানির প্রোডাক্ট এক জায়গায় রাখা হয়। কেন রাখা হয়? যখন কোনো কাস্টমার যাবে তাহলে তাকে পুরো শপিং মল খুঁজতে না হয়, যখন সে বিস্কুটের সেকশনে গেল, যখন সে ডিটারজেন্টের সেকশনে গেল, সেখানে গিয়ে সমস্ত কোম্পানির ডিটারজেন্ট পেয়ে গেল, তাহলে তার মধ্যে সে সহজে কি করছে, তার চয়েসেবল জিনিসটা নিয়ে নিচ্ছে। এটাকেই বলা হয় কি ফাইল ম্যানেজ করা। তাহলে একই রকম যেমন আমাদের অডিও, গান, সিনেমা, মুভি, প্রোগ্রাম, এগুলো যখন আমরা যাব সবগুলো কি আছে আলাদা আলাদা সেকশন করা, ডকুমেন্টে গেলে ডকুমেন্ট, গানে গেলে গান, ছবিতে গেলে ছবি, প্রোগ্রামে গেলে প্রোগ্রাম, অর্থাৎ প্রপারলি এটাকে রাখা যায় বলেই এটাকে বলা হয় কি ফাইল ম্যানেজমেন্ট। ফাইলটাকে প্রপারলি সেটাকে সুসংগঠিত ফরম্যাটে রাখা, আর অবশ্যই ফাইলটাকে নিরাপদও রাখা। নিরাপত্তা অবশ্যই দরকার, কারণ না হলে তো আনঅথরাইজড ডেটা তো যখন তখন অ্যাক্সেস করে নেবে। এটাকেই বলা হচ্ছে কি ফাইল ম্যানেজমেন্ট। নেক্সট, আইও ম্যানেজমেন্ট কি জিনিস? আইও মানে ইনপুট আউটপুট। দেখো এই ছবিটা একটুখানি ভালো করে দেখো, এই যে ছবিটা দেখতে পাচ্ছ নিচে, এই যে এগুলো এগুলো এই ছবিগুলো তোমরা চিনতে পারছো এগুলোকে কি বলা হয়? এটাকে কি বলে? এটা কি বলো তো? স্যার কিবোর্ড। এটা কিবোর্ড। এটাকে বলা হচ্ছে গ্রাফিক্স কার্ড। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে কি গ্রাফিক্স কার্ড। দেখো লেখা আছে। এই গ্রাফিক্স কার্ড কি জিনিস? গ্রাফিক্স কার্ড হচ্ছে কম্পিউটারের গ্রাফিক্স কে বাড়িয়ে দেয়, ঠিক আছে? আর এটা হচ্ছে গ্রাফিক্স ট্যাবলেট। গ্রাফিক্স ট্যাবলেট, এই ট্যাবলেটটা কি, এটা জাস্ট একটা কি, জাস্ট একটা মানে একটা ডিসপ্লে বোর্ডের মতন, জাস্ট একটা ডিসপ্লে বোর্ডের মতন। এইটা হচ্ছে কি ডিসপ্লে একদম সেম, মানে এটা হচ্ছে ডিজিটাল একটা খাতা। অর্থাৎ ডিজিটাল খাতা মানে কি, এই যে মনে করে আমি এই যে লিখছি, এই যে এখানে আমি যে এই যে ডিসপ্লে কথাটা লিখছি, আমি কিসে লিখছি, আমি এই যে এই গ্রাফিক্স ট্যাবলেটেই লিখছি। অর্থাৎ এই গ্রাফিক্স ট্যাবলেটের উপরে আমি পেন দিয়ে যা যা লিখছি সমস্ত স্ক্রিনের উপরে কি আসছে, উঠে আসছে, ঠিক আছে? এটাকেই বলা হচ্ছে গ্রাফিক্স ট্যাবলেট। অর্থাৎ এটা একটা ডিজিটাল খাতা, ডিজিটাল প্যাডের মতন। ডিজিটাল প্যাডের উপরে পেন দিয়ে আমি যা লিখবো সব লেখাগুলো কোথায় চলে আসছে, আমার কোথায় করছে, স্ক্রিনে দেখাচ্ছে। অর্থাৎ এটাকেই বলা হচ্ছে কি আইও ম্যানেজমেন্ট, অর্থাৎ ইনপুট আউটপুট সমস্ত ডিভাইসকে কি করা, প্রপারলি ম্যানেজ করা। এটাই হচ্ছে আইও ম্যানেজমেন্টের কাজ। এই আইও ম্যানেজমেন্টের কাজের মধ্যে এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট, এইগুলো একটু হাইলাইট করে রাখবে। ডিভাইস ড্রাইভ পরিচালনা করা, ডেটা আদান প্রদানে সমন্বয় করা, আচ্ছা বাফারিং এবং স্পুলিং করা, ঠিক আছে? আচ্ছা এই বাফারিং স্পুলিংটা ছোট্ট করে একটু বলে দিই। বাফারিং শব্দটা মানে হচ্ছে, একটু দেখবে বাফার মানে একদম ছোট্ট করে বলছি তাহলে ক্লিয়ার হবে। ইউটিউব যদি কেউ দেখো, ইউটিউবে যখন ভিডিও রান করো, যদি কেউ দেখে থাকো, ভিডিও যখন প্লে করো, দেখবে ভিডিও যখন চলে নিচে একটা লাইন চলে না রেড কালারের, এবং একটু ভালো করে যদি লক্ষ্য করো দেখবে তার আগে একটা হোয়াইট লাইন চলে, আগে একটা হোয়াইট লাইন চলে, তার পেছনে একটা রেড লাইন চলে। কেউ লক্ষ্য করেছে কোনোদিন? বোধহয় কেউ করনি। যদি কোনোদিন না করো একটু লক্ষ্য করবে। ওই যে মানে বিষয়টা হচ্ছে বাফারিং মানে কি, মনে করো হচ্ছে যখন আমাদের ইউটিউব চলে তখন কি ইন্টারনেট থেকে তুমি যে ভিডিওটা যতটা চলেছে তার থেকে বেশি ভিডিও ও অলরেডি আগে থেকে ডাউনলোড করে নেয়। সুবিধা হচ্ছে কি, যে কখনো যদি মাঝপথে ইন্টারনেট চলেও যায় তাহলে ভিডিওটা বন্ধ হবে না। কেন? তার দেখা যাচ্ছে ভিডিওটা এই মুহূর্তে চলছে 50 সেকেন্ডে, কিন্তু ইউটিউব সে আরো 30 সেকেন্ড অ্যাডভান্স ফাইল ডাউনলোড করে রেখে দিয়েছে, অর্থাৎ তার বাফারে রেখে দিয়েছে। ফলে কি হচ্ছে, তোমাকে ইউজারকে ওই দেখা যাচ্ছে মাঝখানে 30 সেকেন্ড ইন্টারনেট ছিল না, কিন্তু ইন্টারনেট না থাকার জন্য ইউজারকে অপেক্ষা করতে হয়নি, কিন্তু আবার ইন্টারনেট এসছে, আবার ইউজার যেরকম ভিডিও চলছিল নর্মালি স্মুথলি চলে গেছে।
অর্থাৎ এই জিনিসটা হচ্ছে বাফার। বাফার একটা আলাদা মেমোরি, ঠিক আছে? এটাকেও নিয়ে পরে আলোচনা করব, শুধু ডিটেলস আপাতত জেনে রাখো। আর একটাকে বলেছে ডিভাইস অ্যাক্সেস নিয়ন্ত্রণ। ডিভাইস অ্যাক্সেস নিয়ন্ত্রণ মানে কি, ডিভাইসটাকে অ্যাক্সেস করার পারমিশন দেওয়া। যেটা আমরা দেখবে সাধারণত যে কোনো অ্যাপস যখন আমরা ইনস্টল করি তখন এটা দিয়া হইলো ইতাহার একটু মিউট করো। ডিভাইস অ্যাক্সেস মানে হচ্ছে আমরা দেখবে যখন কোনো অ্যাপস ইনস্টল করি সঙ্গে সঙ্গে আমাদের অ্যাপস প্রথম জিনিস চাই অ্যালাউ অ্যালাউ অ্যালাউ, করি না? আমরা চোখ বন্ধ করে সব অ্যালাউ অ্যালাউ করে দিই। এই অ্যালাউ অ্যালাউ করতে মানে কি, তোমাকে অ্যালাউ করা মানেই হচ্ছে ইউজ, ওই অ্যাপসটা তোমার কাছে পারমিশন নিয়ে নিল। কি বললে? বলছে কি মেসেজ অ্যালাউ, মানে কি, যেহেতু তুমি অ্যালাউ ক্লিক করলে তোমার সমস্ত মেসেজও পড়তে পারবে। কন্ট্যাক্ট অ্যালাউ মানে তোমার কন্ট্যাক্ট তোমার কাছে পারমিশন ছাড়াই তোমার কন্ট্যাক্ট করে নেবে। গ্যালারি অ্যালাউ, এটা যদি খবরদার করবা না। গ্যালারি অ্যালাউ মানে তোমার মোবাইলে যদি গ্যালারিতে কোনো ছবি তোলা থাকে তোমার পারমিশন ছাড়া তোমার গ্যালারির কাছ থেকে ছবি নিয়ে নেবে, এটা খুব ভাইটাল। মেসেজ অ্যালাউ মানে তোমার যদি কোনো মোবাইলে ওটিপি আসে তোমার কাছে চাইবে না, ও নিজে নিজেই ওটিপি নিয়ে ওর কোনো মানি ট্রানজাকশন হলে নিজে নিজেই কি করে দেবে, প্রসেস করে দেবে, মানে তোমার পারমিশন লাগবে না। ঠিক একই রকম মেমোরি একই রকম ক্যামেরা অ্যালাউ, মাইক্রোফোন অ্যালাউ। এই অ্যালাউ গুলো আমরা করার আগে বুঝতে হবে যে অ্যালাউটা আমাদের কতটা করা উচিত আর উচিত না, ঠিক আছে? তো এই জিনিসটাই হচ্ছে কে নিয়ন্ত্রণ করে? নিয়ন্ত্রণ করে অপারেটিং সিস্টেম। তুমি যখনই একটা অ্যালাউ বাটনে ক্লিক করে দিলে মানেই তুমি পারমিশন কি তাকে সেই সেই অ্যাপসকে দিয়ে দিলে, সেই অ্যাপস কি হয়ে গেল, পারমিশন পেয়ে গেল। ওই অ্যালাউ করা মানেই হচ্ছে তোমার ঘরের চাবি যেরকম একজনকে যদি দিয়ে দাও সে কি হবে, তোমার পারমিশন ছাড়াও সে তোমার ঘরে ঢুকতে পারবে, কারণ তুমি তো তোমার বাড়ির তালার ডুপ্লিকেট চাবি তাকে দিয়ে দিয়েছো। ঠিক অ্যালাউ করে দেওয়া মানেও তাই বোঝায়। অর্থাৎ তাকে তুমি প্যারালালি পারমিশন দিয়ে দিলে। তোমার ফোন, তোমার ডিভাইস, তোমার ল্যাপটপ, তোমার ডেস্কটপ, তোমার মোবাইল অন্য একজন ব্যক্তি ইন্টারনেটের থ্রুতে তোমার পারমিশন ছাড়াতে অ্যাক্সেস করে নিয়ে চলে যাচ্ছে তোমার ডেটা। তো এই জন্য অ্যালাউ করার ক্ষেত্রে খুব ভাইটাল জিনিস। তো এগুলো ছিল হচ্ছে আমাদের কম্পিউটারের ক্ষেত্রে কি ছিল, ইনপুট আউটপুট ম্যানেজমেন্ট। দেখো এরপরে যেটা আছে ইউজার ইন্টারফেস। ইউজার ইন্টারফেস দুই প্রকার, এটা একটু বলে দিই। একটা হচ্ছে গ্রাফিক্স ইউজার যেটাকে বলা হয় জিইউআই, আর একটাকে বলা হচ্ছে সিইউআই। এই যে লাইনটা ভালো করে দেখো, আমি হয়তো তোমাদেরকে সিইউআই লিখেছিলাম, কমান্ড, এখানে একটু মনে আছে তোমরা যারা পড়েছো, আমি এখানে সিএলআই লিখেছিলাম না সিইউআই লিখেছিলাম? স্যার সিইউআই ছিল, কমান্ড ইউজার ইন্টারফেস। কমেন্ট ইউজার ইন্টারফেস। এই সিইউআই টাকে সিএলআই ও বলতে পারি, হ্যাঁ, কমেন্ট লাইন ইন্টারফেস, একই জিনিস, সেম জিনিস। তাহলে এই জিইউআই কি? জিইউআই হচ্ছে যে অপারেটিং সিস্টেমের ডিসপ্লে বিভিন্ন আইকন গ্রাফিক্সে আছে সেটাই হচ্ছে জিইউআই। মানে আমরা এই মুহূর্তে আমাদের মোবাইল, ল্যাপটপ আমরা যা যা দেখছি এগুলো হচ্ছে আমাদের কি জিইউআই। যেমন আমি কম্পিউটার ইউজ করছি উইন্ডোজ, আমার জিইউআই। তোমরা মোবাইলে ইউজ করছো অ্যান্ড্রয়েড, জিইউআই। কারোর যদি আইফোন এই মুহূর্তে অ্যাক্সেস করে থাকে তাকে ম্যাক ওএস, সে জিইউআই রয়েছে। কিন্তু পুরোনো দিনে যেমন চলছিল, কি চলছিল, ডজ। ডজ হচ্ছে একটা সিইউআই। তারপর হচ্ছে টার্মিনাল, একটা সিইউআই। তারপর হচ্ছে ইউনিক্স, ইউনিক্স টার্মিনাল আছে, ঠিক আছে, ইউনিক্স আছে, সেটাও কি, সেটা হচ্ছে সিইউআই এর মধ্যে। অর্থাৎ সিইউআই হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস। এটা অনেক আগে ব্যবহার হতো, এখন এর ব্যবহার খুব কম বললেই চলে। আচ্ছা, লাস্ট হচ্ছে কি, লাস্ট বলো। স্যার বুঝলাম, কতক্ষণ ক্লাস করাবেন? আর ছেড়ে দেবো, আমি ছেড়ে দিচ্ছি, মানে যেহেতু আমি এই বেসিক টুকু ধরে নিচ্ছি, তারপরে ব্যাচ প্রসেস এই ডিফারেন্সের মধ্যে গুলো যাচ্ছি না, ওগুলো তো তোমাদেরকে আগে ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম। ওগুলো যদি কোনো সমস্যা থাকে ওগুলো আমি ক্লাসে বুঝি না। আমি আজকে এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত হয়ে গেলে শেষ করে দেবো, আর একটুকুনি বাকি আছে। দেখো আর 5 মিনিটও লাগবে না। সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন কি জিনিস? নিরাপত্তা, সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন, এটাও যেটা বলেছিলাম। কাকে প্রোটেকশন করে? কম্পিউটার। কাকে প্রোটেক্ট করে? কম্পিউটারের মধ্যে থাকা ডেটাকে, তাই তো? ডেটা মানে কি, তোমার মেবি অডিও, ভিডিও, পিডিএফ, যে কোনো ধরনের ডেটাকে প্রোটেক্ট করা। এই যে প্রোটেক্ট করা মানে কি, ভালো করে দেখো এখানে কি বলেছে, দুটো চারটে জিনিস খুব ইম্পর্টেন্ট। প্রথম বলেছে ইউজার অথেন্টিকেশন, মানে কি? ইউজার অথেন্টিকেশন মানে কি, কোনো একজন ইউজার যখন সে কি করতে চাইছে, সিস্টেমের মধ্যে প্রবেশ করতে চাইছে, তখন কি বলবে, তুমি অথেন্টিকেট কিনা। তুমি বলো না, তোমার বাড়িতে কেউ নেই, বাড়িতে তালা মারা আছে, তো তুমি যখন ঢুকবে তোমার অথেন্টিকেশন কি দিয়ে চেক হবে? তুমি যে সেই বাড়ির মেম্বার, বলো। হ্যাঁ, মনে করো সাইকেল রাখা আছে, সাইকেল, বাইক, কিছু একটা আছে। এটা একটু আরেকবার বলুন, বুঝতে পারিনি। আবার বলছি একজন ইউজার আছে, ভালো করে বুঝুন। এই যে
এই যে হচ্ছে ইউজার, একজন ইউজার, আর এখানে হচ্ছে তার একটা বাইসাইকেল আছে, ঠিক আছে, বাইসাইকেল আছে। এই সাইকেলটাকে সে অ্যাক্সেস করতে চাইছে, মানে সাইকেলটাকে সে নিয়ে যেতে চাইছে, ঠিক আছে। তা এখন এই সাইকেলটা যে তার, সে কি করে বোঝাবে যে এই সাইকেলটা আমার, এই সাইকেলটা আমার? বলো কি করে বোঝাবে যে এই সাইকেলটা তার? হয় না অনেক সময় বলে না, অনেক কিছু দেখবে রাস্তায় হারিয়ে গেলে কি বলে, মাইকে অ্যানাউন্স করে এই জিনিসটা পাওয়া গেছে, প্রপারলি কি করে প্রমাণ সহকারে দিয়ে আপনার জিনিস আপনি নিয়ে যাবেন। চাবিটা দেখাবে। এক্স্যাক্টলি, তার চাবি, তার কি, এই সাইকেলটা যদি তালা মারা থাকে তাহলে তার চাবি কি হয়, তার চাবি দিলেই তার লক খুলবে। তাহলে চাবিটাই হচ্ছে কি তার অথেন্টিকেশন, অথরাইজ করা, তাই তো। এই যে ধরো আমি একদম আরো বাস্তব, একদম রিয়েলিস্টিক, আবার তোমরা আবার মনে করো না স্যার আবার পার্টিগত দিক দিয়ে বলছে, আমি কিন্তু নিউট্রালাইজ জায়গাতে বলছি। এসআইআর হচ্ছে, ভালো মন্দের আমি যাচ্ছি না। এসআইআর মানে কি বলতে চাইছে, যে তুমি ভারতীয় ভোট দেওয়ার নাগরিকত্বের অধিকার আছে কি নেই সেটা তোমাকে প্রমাণ করতে হচ্ছে। তাহলে কি বলছে, তোমার বাবা মা বা তোমার 2002 সালের ভোটার আই কার্ড লিস্টে, 2002 সালের ভোটার লিস্টে তোমার বাবা বা তোমার ঠাকুর দাদা বা ঠাকুমার নাম আছে কিনা, যদি থাকে তুমি অথরাইজ, তুই যদি না থাকে তাহলে তুমি আনঅথরাইজ। এবার তার জন্য বলছে কি, অথরাইজ হওয়ার জন্য তখন বলছে অনেকগুলো ডকুমেন্টস বলেছে, জমির দলিল, এটা ওটা অনেক লিস্ট ধরিয়ে দিয়েছে, তার মধ্যে কোনো একটা তোমাকে প্রমাণ দিলে কি হয়ে গেল, তুমি অথরাইজ হয়ে গেলে। অর্থাৎ অথেন্টিকেশন, যে আমি অন্য দেশের নাগরিক না সেটা প্রমাণ করার জন্য আমার কি হচ্ছে, আমি এটা কোনো একটা ডকুমেন্টস আমাকে শো করতে হবে, যে কোনো ডকুমেন্টস যদি শো করাতে পারি তাহলে কি হয়ে গেল, আমি অথরাইজ হয়ে গেলাম। ঠিক একই রকম কম্পিউটারকে অ্যাক্সেস করার জন্য কি দরকার, ইউজারকে একটা কি করতে হয়, অথরাইজ করতে হয়। যেরকম তুই ব্যাংকে টাকা তুলতে গেলে তোমার বায়োমেট্রিক দিতে হয়, বায়োমেট্রিকটা একটা অথরাইজ। তুমি এটিএম মেশিনে টাকা তুলতে গেলে তোমাকে পিন কার্ড, এটিএম পিন ঢোকাতে হয়, এটিএম এর হচ্ছে পাঞ্চ করতে হয়, পিন বসাতে হয়, সেটা তুমি অথরাইজ। ঠিক আছে, তাহলে অথরাইজ ক্লিয়ার হয়েছে। অ্যাক্সেস কন্ট্রোল মানে কি, অ্যাক্সেস কন্ট্রোল মানে কি, আমি লিমিটেশন করে দিলাম, যে তুমি ধরো এটিএম কাউন্টারে গেলে, একজন এটিএম কাউন্টারে গিয়ে বলছে কি আমি 10 লাখ টাকা তুলবো, হতেই তো পারে, কিন্তু এটিএম কাউন্টারে একসঙ্গে ক টাকা তোলা যায় জানো একবারে? স্যার 1 লাখ স্যার। 20,000 টাকা একটা ওটিপি রেসপেক্টে একবার কার্ড পাঞ্চ করবা আর পিন বসাবা, তাতে ম্যাক্সিমাম তুমি কত টাকা পাবা, 20K, মানে 20,000 টাকা, তার বেশি টাকা তুমি একবারে তুলতে পারবে না। আর পার ডে কত টাকা, 40K, মানে একদিনে 40,000 টাকার বেশি তুলতে পারছো না। কিন্তু তুমি যদি ব্যাংক ভিজিট করো, ফিজিক্যালি যদি ব্যাংকে ভিজিট করো, সেখানে তোমার আনলিমিটেড, তুমি তোমার অ্যাকাউন্টে যদি 10 কোটি টাকা 10 কোটি টাকা থাকে, তুমি 10 কোটি টাকাই তুমি তুলতে পারবা। কিন্তু এটিএম মেশিনে কি হচ্ছে, অ্যাক্সেস কন্ট্রোল করে দিয়েছে, লিমিটেশন করে দিয়েছে। কেন, কারণ বাই চান্স যদি তোমার কোনোদিন যদি এটিএম কার্ড হারিয়েও যায়, পিনটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে ম্যাক্সিমাম তোমার 40,000 টাকার উপর দিয়ে যাবে। 5 কোটি 10 কোটি টাকা থাকলে কিন্তু যাবে না। তার মানে কি হচ্ছে, তোমার হাতে ওই সারাদিনের জন্য লিমিট করে দেওয়া হবে, তাহলে এর বেশি জোর তুলতে পারবে না। তাহলে এটাকেও বলা হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল। তারপরে বলেছে রিসোর্স প্রোটেকশন। রিসোর্স মানে কি, তার সঙ্গে যুক্ত সমস্ত ডেটা সেটাকেও প্রোটেকশন করা, অর্থাৎ আমাদের কম্পিউটারে সমস্ত ফাইল, যতগুলো ডিভাইস আছে সেগুলোকেও প্রোটেক্ট করা। আর লাস্ট হচ্ছে সিকিউরিটি এগেইনস্ট অ্যাটাক, মানে কি, যে কোনো যদি অ্যাটাক হয়, যদি কোনো সাইবার ক্রাইম যদি হয়, সেটা তার জন্য কি করা হয়, সিকিউরিটি, বিভিন্ন সিকিউরিটি অ্যালার্ট মোড আছে, সেই অ্যালার্ট মোড গুলো কি করা হয়, সেগুলোকে অ্যাটাকটাকে কি করে আটকে দেয়। যেমন একটু আগে বলেছিলাম, সোনার দোকানদারের সামনে সিকিউরিটি কেন রাখা হয়, যদি কোনো চোর বা ডাকাতি যদি করতে আসে, সেই মুহূর্তে কি আছে, সেই মুহূর্তের জন্য ব্যাকআপ সিকিউরিটি কি, পুলিশ আসবে, পুলিশের জন্য ভরসা করলে তো হবে না, সেই মুহূর্তে অ্যাটাক কে সামলাবে, সেই মুহূর্তে সেই সিকিউরিটি গার্ড। অর্থাৎ এটাকেই বলা হচ্ছে সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন। ক্লিয়ার? তো এই পর্যন্ত আমি আজকে করালাম নিরাপত্তা কি জিনিস, নিরাপত্তা কি জিনিস, সুরক্ষা কি জিনিস, এগুলো একটু পড়বে। আর এরপরে যেগুলো আমাদের আছে, এই যে ব্যাচ প্রসেসিং, মাল্টি প্রোগ্রামিং, এগুলো কিন্তু তোমাদেরকে আমি ছবি এঁকে বুঝিয়েছি, এগুলো ভালো করে পড়ো। আগামীকালকে যাদের পরীক্ষা আছে তারা আগামীকালকে পরীক্ষা দিতে আসো। আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই পরীক্ষার আগে, যাদের যেদিন আছে, মঙ্গলবারের ক্ষেত্রে মঙ্গলবার, ফ্রাইডের ক্ষেত্রে ফ্রাইডে, আর টুয়েসডের ক্ষেত্রে টুয়েসডে, আমি তোমাদেরকে সেই জিনিসগুলো বুঝিয়ে দেবো, যার যেটা প্রবলেম আছে মনে হচ্ছে। ওকে।